আচ্ছা, তুই তো ভার্জিন, তোর রেটটা একটু বেশি হবে। বিথি আয়নাকে বলল, যদি ওয়ান টাইম কাস্টমার আসে তাহলে ওই যে কাশফুল দেখছিস ওইখানে নিয়ে যাবে। আর যদি সারা রাতের জন্য আসে আমাকে বলবি, আমি সব ঠিকঠাক করে দেব। আয়না কাশফুলের দিকে তাকিয়ে মুচকি হেসে, এই কাশফুল দেখতে ছবি তুলতে আসে তার প্রিয় মানুষটির হাত ধরে, কিন্তু আমি কি কপাল আমার। একটি মেয়ের কয়টি বয়ফ্রেন্ড আছে সেটা আমরা খুব ভালো করে খোঁজখবর রাখি, কিন্তু একটি মেয়ে তার পরিবারের জন্য নিজের শরীরকে বিলিয়ে দিতে চলেছে। নাম তার আয়না, ডাকনাম অভাগী। রাত 12টা বাজে। শরীরে রঙিন শাড়ি জড়িয়ে, কড়া পারফিউম লাগিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক মেখে চলল ঘুমন্ত রাস্তায় তার এক বান্ধবীর সাথে। সেও অভাবে পড়ে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে। যেতে যেতে সেই পতিতালয়ের মোড়ে এসে হাজির হলো। এমন সময় আয়নার বান্ধবী বলল, আয়না, কোমর থেকে শাড়িটা সরিয়ে নাভি বের কর, না হলে কাস্টমারের নজরে আসে না, আকৃষ্ট হবে না তোর প্রতি। আয়নার বান্ধবীর নাম হলো বিথি। বিথির কথা মতো নিজের নাভিটা বের করে আয়নার মনটা কাঁদতে থাকে, কারণ একটা মেয়ের অহংকার হলো তার ইজ্জত, সেটি আজ কোনো কুকুরের খোরাক হতে চলেছে। বিথি এটাও বলে দিল, প্রথম প্রথম অনেক লাগবে, কিন্তু মুখ বুঝে সব সহ্য করবি, তোর কোনো কথা শুনবে না, কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। আয়না বিথিকে বলল, তুই চিন্তা করিস না, আমি পারবো। বিথি আবার বলল, আয়না, তুই একবার ভেবে দেখ, এখনো সময় আছে। আয়না বলল, না রে, কাল বাড়িতে টাকা পাঠাতে হবে, আজ বাদ দিলে মা হয়তো বাঁচবে না। কিন্তু এইভাবে তোর জীবনটা নষ্ট করে দিবি? তাছাড়া আর কি করব, কোনো তো উপায় নেই। বিথি আয়নাকে ডেকে বলল, এদিকে আয়, শোন। কি? তুই তো ভার্জিন, তোর রেটটা একটু বেশি হবে। এমন সময় একটা প্রাইভেট কার আসলো, ব্রেকটা করলো বিথির সামনে। গাড়ির দরজা ঠেলে একজন ইয়াং ভদ্রলোক নামলেন আর এদিক ওদিকে খুঁজতে লাগলেন। এমন সময় বিথি বলল, আমাকে কি পছন্দ হয় না? ভদ্রলোক বলল, আমার সুন্দরী লাগবে, আপনারা তো মেকআপ দেওয়া, আমার ন্যাচারাল বিউটি লাগবে। বিথি ভদ্রলোকের পেটে হাত দিয়ে বলল, তুই মনে হয় নতুন, আমায় দেখ না, অনেক মজা পাবি। ভদ্রলোক তখন বললেন, আপনাকে আমার লাগবে না, আমার নতুন মেয়ে লাগবে। নতুন মাল লাগবে? তখন আয়নার কথা মনে পড়ল। বিথি আয়নাকে ডেকে আনলো আর বলল, এই যে নতুন মেয়ে, একদম খাঁটি ভার্জিন, অভাবে পড়ে এসেছে। আয়না নিচের দিকে মাথা দিয়ে আছে, কোনো কথা বলছে না। বিথি তখন ভদ্রলোককে বলল, কত দিবি? ভদ্রলোক বলল, আপনি বলেন কত দিতে হবে। বিথি আয়নার কানে কানে ফিসফিস করে বলল, কত চাইব? মাল কিন্তু বড়লোক আছে। আয়না বলল, 10,000 বল। যাহ, তোর কোনো ধারণাই নেই। ভদ্রলোককে বলল, 40,000 দিতে হবে এক রাতের জন্য, খাঁটি ভার্জিন। আচ্ছা, আমি তাই দেব, তাড়াতাড়ি গাড়িতে ওঠান। বিথি আয়নাকে গাড়িতে তুলে দিয়ে বলল, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। আর ভদ্রলোককে বলে দিল, দেখ, মেয়েটা নতুন, একটু সাবধানে, বুঝেছিস? পরে দেখবি কেলিয়ে পড়ে আছে আর তুই ধর্ষণের কেস খেয়ে গেছিস। ভদ্রলোক বলল, আচ্ছা, আপনি চিন্তা করবেন না, তোদের ছেলেদের নিয়েই তো চিন্তা, জিনিস পেয়ে আর হুঁশ থাকে না, হায়নার মতো তোরা। কথা না শেষ হতেই গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়ি ছুটে চলেছে গুড়ির বেগে। জীবনের প্রথম, তাই আয়নার বেশ ভয় ভয় লাগছে। এইসব ভেবে আয়নার শরীর ঘেমে যাচ্ছে। লোকটি তখন এসি অন করে দিল। আয়নার অবস্থা দেখে দুজনের মাঝে কোনো কথা নেই, দুজনেই চুপচাপ। প্রায় 20 মিনিট পর ভদ্রলোকটি গাড়ি থামালেন আর আয়নার বুকটা ধুকপুক করতে লাগলো। না জানি কি হয়, না জানি ভেতরে কতজন আছে। কিন্তু গাড়ি থেকে বের হয়ে দেখলো এটি একটি বিউটি পার্লার। আয়না কিছুই বুঝল না। তাহলে এখানে আজ তার দেহ বিসর্জন দিতে হবে? বিউটি পার্লারের সামনে গাড়ি পার্ক করা হলো। রাত তখন 12টা বাজে। এত রাতে কোনো পার্লার খোলা থাকে বলে মনে হয় না। আয়না মনে মনে ভাবল, হয়তো আজ একটি নারীর অহংকার ধূলিসাৎ হতে চলেছে, কিন্তু সেটা তো নিজের ইচ্ছায়। যাই হোক, ভদ্রলোকটি আমাকে ভেতরে নিয়ে গেলেন। সেখানে 2জন ভদ্র মহিলা ছিলেন। তখন ভদ্রলোকটি বললেন, তাড়াতাড়ি কাজ করেন। আয়না মনে মনে, মেয়ে হয়ে আরেক মেয়ের কি করবে? তখন আয়না বলে উঠল, ওনারা কি করবে? ম্যাম, আমরা আপনাকে বউ সাজাবো। বউ? আমাকে বউ সাজাবেন মানে? এই সাহেব, এইসবের মানে কি? ভদ্রলোকটি তখন পার্লারের মেকানিককে একটু বাহিরে যেতে বললেন। তারা 2জন বাহিরে গেলেন। ভদ্রলোকটি বললেন, আমি নিলয় চৌধুরী, কিন্তু সবাই আমাকে নীল বলে ডাকে। নীল আয়নাকে বলল, আপনি যা ভাবছেন তা করব না। তাহলে কি করবেন? নাকি আমাকে পাচার করে দিবেন? আরে না না, তা করব কেন, আমাকে কথা শেষ করতে দেন। আয়না বলল, আচ্ছা বলেন। আপনাকে অভিনয় করতে হবে। কই, সিনেমায় নাকি নাটকে? এবার নীল বিরক্ত হয়ে বলল, আরে ভাই, আগে আমার কথাটা তো শুনবেন। বলেন। অভিনয়টা করতে হবে আমার মায়ের সাথে, আমার বউয়ের ভূমিকায়। এখন আপনাকে বিয়ে করতে হবে, আমি এসবের মধ্যে নাই। না না না, শুধু মায়ের সামনে অভিনয় করবেন। আসলে আমার মায়ের বড় ধরনের একটা রোগ হয়েছে, যে রোগের কোনো প্রতিকার নেই। বিদেশ পর্যন্ত নিয়ে গেছে, কাজ হয়নি। ডাক্তার বলে দিয়েছে বেশি দিন বাঁচবে না, কিন্তু মায়ের ইচ্ছে হলো তার ছেলের বউ দেখতে চায়, তাই আপনাকে। তাহলে বিয়ে করলেই তো হয়। আসলে আমার গার্লফ্রেন্ড আছে।
তাহলে তাকে নিয়ে যাচ্ছেন না কেন? তাকে বিয়ে করেন, তাহলে তো হয়ে গেল। আসলে আমার গার্লফ্রেন্ড এই যুগের মডার্ন মেয়ে তো, ও এইসব শাড়ি চুড়ি আর সবসময় বাসায় থাকতে পারবে না, বুঝেনি তো? মায়ের সেবা যত্ন করতে হবে, ও এইসব করতে পারবে না। ও না করেছে, ও এইসব আজেরা ঢং করতে পারবে না। আয়না মনে মনে বলল, আমি মনে হয় প্রাচীন যুগের মাইয়া। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে কত দিবেন? আপনার পরিবারের সব খরচ আমি বহন করব। আর আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? অনার্স শেষ। কেন? কাজ শেষ হলে একটা চাকরির ব্যবস্থা করে দিব, চলবে কি? আয়না মনে মনে বলে, চলবে না মানে? দৌড়াবে। তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে, এরকম একটা চুক্তিনামা করে ফেলি। ঠিক আছে, তাহলে এখন বউ সাজতে বলি। আমি নিজে সাজি, এরা মুখে বস্তা বস্তা ময়দা দিবে। ম্যাম, এগুলো সব বাহিরের, খুব ভালো। ওই তো বস্তার ময়দা আর প্যাকেটের ময়দা, কিন্তু সব তো ময়দাই। আমাকে সাজতে দেন। কিন্তু স্যার কি আমাদেরকে পেমেন্ট দিবেন? স্যার দেবেন। আয়নার ছোটবেলা থেকে বউ সাজার খুব ইচ্ছে, আজ সেটা পূরণ হলো। কিন্তু মিথ্যা বিয়ের নাটক। আয়নার সাজুগুজু শেষ হতে হতে রাত 1টা বেজে গেল। নীল আবার গাড়ি বের করে রওনা হলো বাসার উদ্দেশ্যে। আয়না বউ সেজে আমার পাশে বসে আছে, আর আমি নীল ড্রাইভিং সিটে বসে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নাম কি জানি? আমার নাম আয়না। ও, তা আয়না, তা আপনি ভুল পথে যাচ্ছিলেন কেন? সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন তো, তাই অভাব কাকে বলে জানেন না। তাই বলে নিজের, তাছাড়া কোনো উপায় নেই। কাল আমার টাকা লাগবে, বাড়িতে পাঠাতে হবে। পেয়ে যাবেন। একটা কথা বলি। বলেন। বউ সাজে আপনাকে সুন্দর লাগছে। আয়না মুচকি হেসে বলল, তাই? আর শোনো, আমাকে কিন্তু তুমি করে বলতে হবে বাসায়। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল টিপতেই খালা দরজা খুলে দিল। খালা আমাদের কাজের বুয়া, কিন্তু খালা বলে ডাকি। খালা বলল, ছোট সাহেব, এইটা আমাদের বৌমা। হ্যাঁ খালা, মা কোথায়? আফা তো ঘুমাচ্ছে। তাহলে ডাকার দরকার নেই। কিন্তু আফায় দেখলে তো মেলা খুশি হইতো। আচ্ছা, ডাকো ডাকো। রহিমা খালা মাকে ডাকতে চলে গেল। আমি আয়নাকে বললাম, আসলেই পায়ে হাত দিয়ে সালাম করবা। আর যা যা বলেছি রাস্তায় মনে আছে তো? আপনি কোনো চিন্তা করবেন না। একটু পর দেখি মা দৌড়ে আসছে। কই দেখি দেখি আমার বৌমাকে। মা আসতেই আয়না পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, কিন্তু মা বলল, আগে মুখখানা দেখি আমার বৌমার। আয়না লম্বা ঘোমটা দিয়ে আছে। মা হাত দিয়ে ঘোমটা সরিয়ে মুখের দিকে তাকিয়ে চমকে যায়। মা তখন অবাক হয়ে আয়নাকে জিজ্ঞেস করলো, তুমি ওই মেয়ে না? তোমার নাম জানি কি? হ্যাঁ, তোমার নাম আয়না। আন্টি, আমি ওই মেয়ে। এবার নীল চিন্তায় পড়ে গেল, ধরা না খেয়ে যায়। এরা তো পূর্ব পরিচিত। মা, তুমি কি করে চেনো ওকে? মা আমাকে বলল, তোকে বলেছিলাম না হসপিটালে যে রক্ত দিয়েছিল আমাকে, ওই সে। আয়না। আন্টি থাক, আমাকে আর ছোট করবেন না। এই আন্টি বলছো কাকে? মা বলো আমাকে, মা। ঠিক আছে মা, তুই আমার আরেকটা মেয়ে আয়না। মা, নীলা কই? ও তো ঘুমাচ্ছে। মা আয়নাকে ভিতরে নিয়ে গেল। মায়ের খুব পছন্দ হয়েছে আর অনেক খুশি হয়েছে। এমন সময় আমি আমার গার্লফ্রেন্ড রিমিকে ফোন দিলাম। 2বার ফোন দেওয়ার পর ফোন রিসিভ করলো। ও, আমারই তো ভুল হয়েছে। রাত তো অনেক, এখনও কেউ জেগে থাকবে নাকি? কিন্তু রুমে যেতেই রিমির ফোন। হ্যালো, হ্যাঁ বলো। এত রাতে ফোন দিয়েছ কেন? কোনো প্রবলেম? না, ও বিয়ে করে মাত্র বউ নিতে আসলাম। মাঝরাতে মাথা গরম করবা না। বলছি তোমার কথা মতো প্ল্যান সাকসেস, এটা বলার জন্যই ফোন দিয়েছি। ও তাই বলো, তা মেয়েটাকে? আমি আসলে কি বলবো, আমি বুঝতে পারছি না কি করে বলি। আসলে ও একটা পতিতা। রিমি ছোট একটা ঝাড়ি দিল। কি ব্যাপার, কথা বলো না কেন? আসলে ওকে, ও পতিতা। শোনো, আমি এমন কোনো মেয়ে পেলাম না যে আমাকে হেল্প করবে। নীল, তুমি এত নীচ, শেষমেশ একটা পতিতাকে ঘরে তুললে। তাছাড়া কোনো উপায় ছিল না, কোথাও কাউকে পেলাম না যে আমাকে হেল্প করবে। তাই সোহান বলল। সোহান আমার বন্ধু। রিমি বলল, তাই বলে তুমি এত বড় একটা? রেগে বলল, ইচ্ছে করছে মেরে ফেলি। আচ্ছা এখন রাখি, মা ডাকছে। ওই মেয়ের থেকে দূরে থাকবা। আচ্ছা ঠিক আছে, আমি দূরেই থাকবো। এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ। আমি বুঝলাম আয়না আসছে, তাই বললাম, ভেতরে আসো। আয়না এসে বলল, আমি কোথায় ঘুমাবো? তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আরে না, আমার নিচে ঘুমানোর অভ্যাস আছে, আমি ঘুমাচ্ছি বলে একটা বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়ল আয়না। সকালে পূর্ব আকাশে রোদের ঝলকানিতে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি জানালার পর্দাটা টানা, গ্রিলের ফাঁক দিয়ে রোদ আসছে। কিন্তু শেষে ঘুমটা ভেঙে গেল। চোখ কচলাতে কচলাতে উঠে বসলাম। এমন সময় আয়না ওয়াশরুম থেকে গোসল শেষ করে চুলগুলো মুছতে মুছতে বের হচ্ছে। আমি তো দেখে অবাক, সকাল সকাল গোসল কেন? আমি তোকে কিছুই করিনি। কি হলো কিছুই বুঝতে পারছি না। নাকি রাতে ভুলে কিছু করলাম কিনা? না, আমি তেমন ছেলে না। আমি হাঁ করে আয়নার দিকে তাকিয়ে আছি। আয়না বলল, কি ব্যাপার, এমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? যান গোসল করে আসেন। গোসল করব কেন? আমি তো কিছুই করি নাই। আয়না মুচকে এসে, বোকা, কিচ্ছু বোঝে না, যান গোসল করে আসেন। আমি তো পুরো মদন হয়ে গেলাম। শালা, কিছুই করলাম না, অথচ গোসল করব কেন? কিভাবে না তো? আপনি বুঝবেন না কেন? যান তো আগে গোসল করে আসেন, তারপর বলছি।
আমি শালা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে গোসল করে আসলাম। এসে আয়নাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি গোসল করলাম কেন? তখন আয়না বলল, নতুন বিয়ে হলে গোসল করতে হয়, আর যদি আমরা দুজন গোসল না করি মা সন্দেহ করবে। এখন বুঝেছেন তো? ও আগে বলবা তো। বুঝেছি, আপনার ঘুম হয়নি, আমি পর্দা টেনে দিচ্ছি, আপনি ঘুমিয়ে নেন। ঠিক বলেছ, আমি ঘুমাই তাহলে। আয়না নাস্তা রেডি করে মাকে ডাকে। মা তো অবাক। তারপর আমার ছোট বোন নীলার রুমে যায় ডাকতে। নীলার রুমটা অন্ধকার ছিল, মানে লাইট অন ছিল। নীলা ঘুমাচ্ছিল। এই সময় নীলার রুমে যায়। হঠাৎ নীলার ঘুমটা ভেঙে যায়। নীলার চোখ খুলতেই অন্ধকারে কাউকে দেখতে পায় না, কিছু একটা খুঁজছে। মানে আয়না লাইট জ্বালানোর চেষ্টা করছিল। এমন সময় নীলা আস্তে আস্তে উঠে ফুলদানি দিয়ে আয়নার মাথায় মারে এক বাড়ি। আয়না ওমা বলেই জায়গায় অজ্ঞান হয়ে যায়। নীলা লাইট অন করে দেখে একটা মেয়ে তার শাড়িটা পরা। ও চুন্নি। যাই ভাইয়া মাকে খবর দিয়ে আসি, আজ চুন্নি ধরেছে। তারপর নীলকে ডাকতে যায় নীলা। গিয়ে দেখলো সে ঘুমাচ্ছে। এই ভাইয়া ভাইয়া ওঠ, চুন্নি ধরেছি। এই ভাইয়া ভাইয়া। নীল ঘুম থেকে উঠে চমকে যায় আর বলে, কি হয়েছে? তোর মানিব্যাগে টাকা হারায় না মাঝে মাঝে, সেই চোরটাকে পেয়েছে। যা তো, তোর টাকা লাগলে নিয়ে যা, মানিব্যাগটা রাখা আছে, যা। ভাইয়া, চোরটাকে তো মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলেছি। হঠাৎ নীলের টনক নড়ে। আয়না তো আবার বিছানা থেকে ওঠে। নীল, কাকে মারছিস? একটা চুন্নি। তখন নীল মাথায় হাত দিয়ে বসে পড়ে। এমন সময় মা আসে, আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে নীল, আয়নাকে তো দেখছি না। তখন নীলা বলে, মা এই তো আয়না, তুমি দেখছো না? আর তোমার রুমে তো আয়না আছে। আরে আমি এই আয়নার কথা বলছি না, তোর ভাইয়া কাল বিয়ে করেছে। তখন নীলা আমতা আমতা করে বলে, মা তাকে কি তুমি আমার 15,000 টাকা দামের শাড়িটা পরতে দিয়েছিলে? ভাইয়া তোর বউ শেষ। আমি ফুলদানি দিয়ে তোর বউয়ের মাথায় বাড়ি মেরেছি চোর ভেবে। তাই শুনে মা বলল, কি বলিস? এ নীল, চল তো তাড়াতাড়ি। তারপর সবাই দৌড়ে যায় নীলার রুমে আর গিয়ে দেখে আয়না সেখানে ছিল না। ওয়াশরুমে পানির শব্দ শোনা যায়। আমি গিয়ে দেখি আয়না একাই তার মাথায় পানি দিচ্ছে। মা আমার আগে গিয়ে আয়নাকে জড়িয়ে ধরে আর বলে, তুই ঠিক আছিস তো? বেশি লাগেনি তো? না মা, লাগেনি। আগে রুমে চলো তো। এই নীল, বৌমাকে রুমে নিয়ে চল। আমি আয়নার হাত ধরে বললাম, আসো আসো। মা রেগে বলল, এই ছাগল, হেঁটে আসতে পারলে তো আমি নিয়ে আসতাম। বৌমাকে তুলে নিয়ে আয়। আমি বললাম, মানুষকে কোনোদিন মাথার উপর তোলা যায়? এমন সময় নীলা বলল, ভাইয়া তোকে কোলে নিতে বলেছে ভাবিকে। কই নিয়ে আয়। হ্যাঁ মা, আসছি। আয়না বলল, না না, আমি হেঁটে যেতে পারবো। বলে এক পা ফেলে আরেক পা ফেলবে দেখি পড়ে যাচ্ছে। এমন সময় নীলা চিৎকার করে উঠল, ভাইয়া পড়লো পড়লো, ধর ধর। আমি দৌড়ে গিয়ে ধরলাম, দেখি অজ্ঞান আবার। আর নীলাকে বললাম, সব তোর জন্য। আমি এই আটার বস্তা নিতে পারবো? যদি রিমি জানতে পারে তাহলে আমাকে শেষ করে ফেলবে। নীলা বলল, আচ্ছা ভাইয়া, একটা কথা বুঝলাম না। তুই রিলেশন করলি রিমি আপুর সাথে আর বিয়ে করলি এই মেয়েকে। সত্যি করে বলতো, কে এই মেয়ে? আবার রিমি আপুকে ভয় পাচ্ছিস? আমি নীলাকে ধমক দিয়ে বললাম, তোর এত কিছু জানতে হবে না। ভাইয়া রেগে যাচ্ছিস কেন? আমি তুলতে হেল্প করব? না লাগবে না। তাহলে এক কাজ করি, একটা ক্রেন নিয়ে আসতে বলি রিমি আপুকে। দেখ, এখন কিন্তু আমার মাথা গরম হচ্ছে। বুঝেছে, আমি যাচ্ছি। নীল আয়নাকে কোলে করে কোনো রকমে হাঁপাতে হাঁপাতে রুমে নিয়ে বিছানায় ধপাস করে ফেলে দিল। আর আয়না ও মাগো বলে ওঠে। আয়না মাথায় হাত দিয়ে, আপনারা ভাই বোন কি আমাকে মারতে চান নাকি? এইভাবে কি কেউ মানুষ ফেলে? নীল বিড়বিড় করে বলল, মানুষ ফেলবো কেন? ময়দার বস্তা ফেললাম। কিছু বললেন আমাকে? কই না তো। ওহ, আমি অফিসে যাব, আপনার কিছু লাগবে কি? আমার কিছুই আনা হয়নি। আপনার কি কি লাগবে আমি তো জানি না। এই তো কিছু জামা কাপড়। আমি আয়নাকে 2 দিন পর শপিংয়ে নিয়ে গেলাম। আমি মোটেও নিয়ে আসার ইচ্ছা ছিল না, মায়ের ইচ্ছেতে নিয়ে আসতে হলো। এমন সময় আমার বন্ধু সোহানের সাথে দেখা। আরে সোহান, তুই এখানে? সোহান বলল, এই তো একটু কাজ ছিল। আয়না আমার পেছনে দাঁড়িয়েছিল। সোহান একটু উঁকি মেরে আমার পেছনে দেখলো একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কিরে মামা, পরিটা কে তোর সাথে আসছে? আরে ওই তো বইয়ের অভিনয় করছে। মামা পতিতা হলেও মালটা কিন্তু মাথা নষ্ট করার মতো। কথাটা সোহান আয়নাকে শুনিয়ে বলল। কিন্তু আমি যা দেখলাম আয়না না শোনার ভান করে রইল। আমি সোহানকে বললাম, আস্তে, কি বলিস সেসব? মেয়েটা অভাবে পড়ে ওই রাস্তায় নেমেছিল, কিন্তু মেয়েটা পতিতা না, 100% ভার্জিন। সেটা তোকে বলি নাই। মামা, এটা সবাই বলে, কিন্তু আগে কারোর সাথে ঠিকই দিছে। চুপ সোহান, আমি মেডিকেল টেস্ট করে আনছি, ওকে? আমি এতটা খারাপ না যে আমার বাড়িতে পতিতা তুলব আর আমার মাকে ছুতে দিব। সোহান বলল, মামা তুমি যাই বলো। আমি বললাম, আমি যাই এখন সোহান, তুই একদিন বাসায় আসিস। আমি আয়নার দিকে তাকাতে দেখি আয়নার চোখ মুছছে। আমি বুঝতে পারলাম আয়না খুব কষ্ট পেয়েছে কথাটা শুনে। তাই আমি আয়নাকে সরি বলি। আর আসলে আমি জানতাম না সোহান এমন একটা কথা বলে বসবে। আয়না বলল, উনি তো ঠিকই বলেছে, আমি একটা পতিতা। আপনি না নিয়ে আসলে তো এখন তাই থাকতাম। নীল তখন খুব রেগে বলে, পতিতা কথা যেন তোমার মুখ থেকে দ্বিতীয়বার আর না শুনি। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চলেন। নীল বলল, রিমি আসবে, দেখা করতে হবে।
বলতে বলতে রিমি এসে হাজির। এসে নীলকে জড়িয়ে ধরল আর আয়না তা নিচের দিকে তাকিয়ে আর চোখে দেখল আর বলল, আমি তাহলে গাড়িতে গিয়ে বসি। কে উনি? ওই বইয়ের অভিনয় করছে। ও পতিতা, এটাকে নিয়ে বের হয়েছ কেন? এভাবে বলছো কেন? তুমি চুপ থাকো, আর এই যে তুই গাড়িতে গিয়ে বস, আবার কারোর সাথে শুরু করে দিস না। নীল বলল, এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে রিমি। আয়না, তুমি গাড়িতে গিয়ে বসো। আয়না চলে গেল। রিমি বলল, নীল, এই পতিতার প্রতি তোমার এত টান কিসের? টান কই, ও তো মানুষ। এইভাবে কেউ কথা বলে? এখন তুমি শিখাবা কিভাবে কথা বলতে হয়? আর এটাকে নিয়ে বের হয়েছ কেন? মায়ের জন্য। মা বলল তাই। মা যা বলবে তাই শুনতে হবে? এটা কেমন কথা বললা? মায়ের কথা শুনবো না? তোমাকে না বলেছিলাম চলো বিয়ে করি, তুমি তো রাজি হলে না। কে জানতো একটা পতিতা নিয়ে আসবে? ও পতিতা না, ও অভাবে পড়ে এই পথে এসেছে, কিন্তু তার আগে আমি নিয়ে এসেছি। ও ভার্জিন আছে। রিমি বলল, তুমি জানলা কি করে ও ভার্জিন? তুমি কি তাহলে? রিমি, না, তুমি যা ভাবছো তা না। আমি আনার আগে মেডিকেল টেস্ট করে এনেছি। কিন্তু কে শুনে কার কথা? রিমি রেগে চলে গেল। 7 দিন পর আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে আসছি। এমন সময় সোহানের ফোন। সোহান বলল, নীল, কই তুই? আমি তো একটু মাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি। কিন্তু কেন? আমি তোর বাসার সামনে। তুই বাসায় যা, আমার আসতে একটু লেট হবে। আচ্ছা তাহলে আমি বাসায় যাই। নীল ফোনটা কেটে দেয়। মা জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছিল? আমি বললাম, সোহান ফোন দিয়েছিল, ও বাসায় আসছে। ওকে বসতে বল, আয়না তো বাসায় আছে। আয়নার কথা শুনে নীলের টনক নড়ে ওঠে আর সোহানকে ফোন দেয়, কিন্তু ফোন অফ। সোহান বাসায় গিয়ে যা দেখে, আয়না টিভি দেখছে সোফায় বসে। সোহান বলল, এই যে নীলা বাড়িতে আছে? আয়না সোহানকে দেখে চমকে যায়। আপনি? হ্যাঁ আমি, বলে আয়নার সাথে গা ঘেঁষে বসে। তখন আয়না উঠে পড়ে আর সোহান খপ করে হাতটা ধরে ফেলে। আমার হাত ছাড়েন। আমার হাত ধরলেন কেন? ছাড়েন বলছি। কেন ধরেছি বুঝতে পারো নাই? দেখো বাড়িতে কেউ নেই, আর আমি তো টাকা দিব তোমাকে। বাড়ি খালি, আপনি জানলেন কি করে? আর টাকার লোভ আমাকে দেখাবেন না। আর আপনার বন্ধু আমাকে টাকা দেয়। সোহান তখন বলে, একটা বেশ্যাকে টাকার লোভ দেখাবো না? তোর মতো বেশ্যা এই টাকাওয়ালার কাছে শুয়ে বেড়ায়। আয়না কাঁদতে কাঁদতে বলল, আপনি কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করছেন। আপনি চলে যান বলছি। আমার বন্ধুর বাড়ি থেকে তুই বের করবি? একটা বেশ্যা! তুই নীলের সাথে শুতে পারলে আমার সাথে পারবি না কেন? আমিও তো টাকা দেব তোকে। আয়না বলল, আমাকে যা ইচ্ছা তাই বলেন, কিন্তু নীল ভাইকে নিয়ে কিচ্ছু বলবেন না। উনি আমাকে কাছে পেয়েও আপনার মতো জানোয়ারের মতো ব্যবহার করেনি। উনি আমাকে সম্মান করেন। আহা, কি মায়া কাস্টমারের জন্য! তোর ওই দালাল আমাকে তোর কাছে পাঠিয়েছে। তোর সাথে। আয়না তখন অবাক হয়ে সোহানের দিকে তাকায়। আর কি বললেন? নীল ভাই পাঠিয়েছে? আমি বিশ্বাস করি না। তাহলে আমি দেখাচ্ছি। এটা বলেই ফোনটা বের করে দেখালো আয়নার ফোন। এদিকে প্রচণ্ড জ্যাম। নীল ড্রাইভারকে বলল, কতক্ষণ লাগবে? ড্রাইভার উত্তর দিল, স্যার অনেক সময় লাগবে, সামনে রাস্তার কাজ চলছে। অনেক শব্দ থাকায় আয়নার ফোনটা রিসিভ করা হলো না। গাড়ি থেকে নেমে যায় নীল। এদিক সেদিক তাকিয়ে দেখে যাওয়ার কোনো রাস্তা নেই। 5 মিনিট সামনে গেলে রাস্তা ফ্রি। নীল হেঁটে রওনা দিল। তারপর একটা রিক্সা নিল। যেই রিক্সা উঠল, কই থেকে রিমি এসে রিক্সায় বসে হাতটা জড়িয়ে ধরে চেপে বসলো। আমি অবাক হয়ে, তুমি কোথা থেকে আসলে? রিমি, এত অবাক হচ্ছ কেন? আমাকে বাসায় যেতে হবে এক্ষুনি। এমন সময় আবার নীলের ফোন বেজে উঠল। নীল ফোনটা বের করে দেখল আয়নার ফোন। রিসিভ করতে যাবে, রিমি বলল, কার ফোন? আমি বললাম, আয়নার ফোন। রিমি তখন মুখটা কালো করে ফোনটা আমার হাত থেকে নিয়ে কেটে দিল আর বলল, ওর সাথে কিসের কথা তোমার? এখন আমাকে সময় দাও, বলে ফোনটা অফ করে দিল। নীল বলল, আরে কি করলা? আমাকে বাসায় যেতে হবে, আর আমার জরুরি ফোন আসতে পারে। দেখলাম তো কি জরুরি ফোন। আমি ছাড়া তোমার আর কোনো জরুরি কিছু নেই। বোঝা গেল এখন তুমি আমার সাথে থাকবে। এদিকে আয়না ফোন দিয়ে হতাশ। নীলের ফোন যে বন্ধ। সোহান বলল, কি ফোন দে? ওনার ফোনটা অফ বলছে। এখনও বুঝলি না কেন অফ করে দিল? আয়নার এবার বিশ্বাস হচ্ছে সোহান যা বলছে সত্যি, কিন্তু আবার বিশ্বাস হচ্ছে না। আবার নীলকে কথা দিয়েছিল, তার যদি কোনো কথা না মানি তাহলে সে আমাকে একটা টাকাও দিবে না। আয়না পড়ে যায় দোটানায়। আর নীল এত খারাপ ছেলে না যে এই কথা বলবে। সোহান আয়নার নীরবতা দেখে আস্তে আস্তে আয়নার কাঁধে হাত রাখল। দেখলো আয়না কিছুই বলল না। সোহান বুঝলো আয়না এখন রাজি। তখন সোহান নিজের নাকটা দিয়ে আয়নার পিঠে ঘষতে লাগলো। সোহানের হাত লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। সোহানের হাত আয়নার কাঁধ থেকে আয়নার বুকের দিকে যাচ্ছে। এমন সময় আয়না সোহানের হাত ধরে ফেলল। কি হলো? যা হবে নীল আসলে। যখন নীল নিজের মুখ দিয়ে বলবে আমি শুনবো, কিন্তু তার আগে না। এতে সোহান রেগে যায় আর চুলের মুঠি ধরে। আয়না বলল, ব্যথায় ছাড়েন, ছাড়েন বলছি। কিন্তু সোহান চুলের মুঠি ধরে সোফায় ফেলে আয়নার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন আয়না চিৎকার করতে থাকে নিজের ইজ্জত বাঁচানোর জন্য। এমন সময় নীলের বোন নীলা এসে হাজির। নীলা পেছন থেকে বাম হাত দিয়ে সোহানের ঘাটটা চেপে ধরে আর ডান হাত দিয়ে ইচ্ছে মতো থাপড়াতে থাকে। সোহান ঘাড় ঘুরিয়ে দেখে নীলা, আর নীলা সোহানকে দেখে আশ্চর্য হয়ে যায়। সোহান তখন আয়নাকে ছেড়ে দেয়। নীলা বলল, সোহান ভাইয়া, তুমি এই সব? ছি, ভাবতেও ঘৃণা লাগছে।
তোমাকে আমি নিজের ভাইয়ের মতো দেখি, আর তুমি আমাদের বাড়ির দিকে। প্লিজ এই কথা কাউকে বলো না, সোহান বলল। আর এমন হবে না। নীলা বলল, না, আমি এক্ষুনি ভাইয়াকে ফোন দিচ্ছি। সোহান বলল, প্লিজ নীলা, এমন করো না, আমার মাথা ঠিক ছিল না, আমার ভুল হয়ে গেছে। দেখো, আমি চুপ করে থাকবো না। তুমি একটা মেয়ের সর্বনাশ করবে আর আমি আরেকটা মেয়ে হয়ে চুপ করে থাকবো? কোনোদিন না। কার সর্বনাশ হবে? ওর সর্বনাশ ওটা ওর অনেক আগেই হয়ে গেছে। ওকে জানো তুমি? নীলা কৌতূহল হয়ে বলল, মানে? সোহান বলল, ও তো পতিতা, তুমি সেটা জানো না? নীলা সোহানকে ধমক দিয়ে বলল, একবারে দ্বিতীয়বার বলার চেষ্টা করবা না। তুমি এত খারাপ আমার ভাবতে অবাক লাগছে, তোমার চিন্তা ভাবনা এত নীচ। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ওকে জিজ্ঞেস করো, না হলে নীলের কাছে জিজ্ঞেস করো। এমন সময় নীল হাজির। নীলকে দেখে সোহান ভয়ে চুপসে যায়। নীল তিনজনকে দেখেই বুঝতে পারল এখানে কিছু একটা হয়েছে। নীল বলল, নীলা, তুই এই সময় বাড়িতে? নীলা বলল, আমি এই সময় বাসায়, তার জন্যই আমাকে ধন্যবাদ দে। কেন, কি হয়েছে? আর আয়না, তোমার চোখে পানি কেন? এদিকে সোহান ভয়ে জড়সড় হয়ে গেছে। এই যে তোর গুণধর বন্ধু, তোর বইয়ের ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। আমি যদি না আসতাম তাহলে এতক্ষণে। আয়না চাতক পাখির মতো তাকিয়ে আছে নীলের দিকে। নীল কি করে? নীল আসতে বলেছিল কিনা? নীল সবকিছু শুনল, কিছু বলবে নীল, এমন সময় সোহান এসে বিড়বিড় করে নীলকে বলল, মামা, মালটাকে দেখে মাথা ঠিক ছিল না, আমি যাই, আরেকদিন আসবো। এই কথা শোনার পর নীলের মাথা গরম হয়ে যায়। তখন এক থাবায় সোহানের কলার চেপে ইচ্ছে মতো 4-5টা থাপ্পড় মেরে দেয়, কান একদম লাল করে ফেলে। তা দেখে আয়নার মনটা খুশিতে নেচে ওঠে। তার মানে আয়নার জন্য কিছুটা হলেও মায়া আছে। নীল সোহানকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, কিন্তু সোহান যাওয়ার আগে নীলকে বলে গেল, কাজটা ঠিক করলি না, এর জন্য তোকে পস্তাতে হবে। সোহান চলে গেল, কিন্তু এখন নীলা বলে বসল, ভাইয়া, তোর বউ নাকি পতিতা? নীল বলল, তোকে কে বলল? তোর বন্ধু। আস্তে আস্তে সব জানতে পারবি। না ভাইয়া, তুই এখন বল। নীল নীলার দিকে রেগে চোখ রাঙিয়ে তাকালো। নীলা তখন চুপ হয়ে গেল। নীল বলল, সব জানতে পারবি, কিন্তু মাকে এসব বলিস না। আর মাকে হসপিটালে রেখে আসছি, তুই যে একটু নিয়ে আয়। আচ্ছা, আমি যাচ্ছি। নীলা চলে গেল। নীল আয়নার দিকে 2 পা এগিয়ে গিয়ে বলল, ভয় পেয়েছ? কোনো ভয় নেই। কিন্তু আয়না নীলের বুকে ঝাঁপিয়ে পড়ে নীলকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরে কান্নার কি আছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আয়নার কান্না থামছেই না। আয়না বুকে মুখ লুকিয়ে বলল, আমার মান সম্মান ইজ্জত সব আপনার হাতে। আরে এসব বলছো কেন? যাও, ফ্রেশ হও, ভালো লাগবে। নীল নিজের বুক থেকে আয়নার মাথা তুলে নিজ হাতে চোখের পানি মুছে দিল আর বলল, যাও, ফ্রেশ হও, ভালো লাগবে। আয়না নীলের কথা মতো ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। কিন্তু আয়না ওয়াশরুমে গিয়ে ভাবল, গোসল করলে ভালো হয়, কেননা শরীরে জানোয়ারের হাত পড়েছে। তাই ভেবে গোসল করে আয়না। কিন্তু কি পরবে? রুম থেকে তো কাপড় আনা হয়নি, এখন কি হবে? আয়না ভাবল, নীল নিচের ড্রয়িং রুমে, আমি রুম থেকে কাপড় নিয়ে আসতে পারবো। তাই ভেবে আস্তে আস্তে রুমে আসলো। আয়নার পরনে শুধু ব্লাউজ আর পেটিকোট। আয়না সামনে না তাকিয়ে পেছনে বারবার তাকিয়ে রুমে প্রবেশ করে, কিন্তু জানতো না যে নীল রুমে আছে। শাড়িটি নিয়ে যখন বের হতে যাবে, বিছানার দিকে নজর যায় আয়নার। দেখে নীল শুয়ে আছে আর আয়নার দিকে তাকিয়ে আছে, আর বিড়বিড় করে বলছে, আমার রিমি, আমার রিমি আসছে, আমার রিমি আছে। নীল এই প্রথম কোনো মেয়ের শরীর দেখেছে, আর ভয়ে আয়নার হাত থেকে কাপড় পড়ে গেল। এবার আয়নার চোখ পড়ল নীলের চোখে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে প্রায় 5 মিনিট। হঠাৎ ফোনটা বেজে উঠল, আর দুজনের ভ্রম কাটতেই নীল একদম আয়নার কাছে। কখন চলে গেছে নিজে জানে না। আয়না লজ্জা পেয়ে চলে যাবে তখন নীল হাত ধরে, আর আয়না অজানা অনুভূতিতে আতকে উঠে হাতের কবজিতে টান অনুভব করে। কিন্তু নীল আয়নাকে কাছে এনে মেঝে থেকে শাড়িটা তুলে হাতে দিল, ভদ্র ছেলের মতো নিচের দিকে তাকিয়ে। নীলের মনে মনে একটাই মন্ত্র, আমার রিমি আছে, আমার রিমি জানলে আমাকে আর বাঁচাবে না, একদম মেরেই ফেলবে। নীল আয়নার হাতে শাড়িখানা দিয়ে নিচের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করল। আয়না গুটি গুটি পায়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। হঠাৎ পেছনে ফিরে তাকিয়ে দেখে নীল তাকিয়ে আছে। আয়নার পেছনে তাকানো দেখে নীল আমার রিমি আছে, আমার রিমি আছে বলছে, আর এদিক সেদিক তাকাচ্ছে। আয়না চলে গেল। নীল নিজে নিজে বলছে, কি হলো? কিছুই বুঝলাম না, নেশা লেগে গিয়েছিল। আমার তো রিমি আছে বলে ফোনটা হাতে নিল আর রিমিকে ফোন দিল। হ্যালো সোনা পাখি, কি করছো? রিমি ওপাশ থেকে বলল, কি ব্যাপার, আজ সূর্য কোন দিক থেকে উদয় হলো? আরে বলো না, কি করছো? এই তো ছাদে একটু দাঁড়িয়ে আছি। শোনো, বিয়ের পর তোমাকে ছোট্ট ছোট্ট পোশাক কিনে দিব, এগুলো পরে শুধু আমার সামনে হাঁটবে। কি হয়েছে তোমার, বলো দেখি? ছোট ছোট পোশাক বলতে কি বুঝাচ্ছ? আমার আবার কি হবে? ছোট পোশাক বুঝো না? হিন্দি ছবিতে যে নায়িকারা পরে। নীল, সত্যি করে বলবা, তোমার কি কিছু হয়েছে? কিছু কি খেয়েছ, নাকি কিছু আজে বাজে কোনো ভিডিও দেখেছ? তুমি আমাকে এই চিনলা? আমাকে কোনোদিন আলতু ফালতু জিনিস খাইতে বা দেখতে দেখেছ? কিছুটা রেগে বলল নীল। রিমি বলল, এজন্যই তো তোমাকে এত ভালোবাসি বাবু সোনা, কিন্তু আমার ভদ্র হবু জামাইটা আজ এত লুচু হলো কেন, তাই জিজ্ঞেস করছি। তুমি আমাকে কি বললা? তোমার সাথে আমার আর কোনো কথা নাই, বাই।
রিমি বলল, হ্যালো হ্যালো, প্লিজ ফোন কেটো না। সরি সরি বাবু সোনা, প্লিজ সরি, আর বলবো না, ভুল হয়ে গেছে, এই কান ধরছি। আচ্ছা এবারের মতো ছেড়ে দিলাম। আচ্ছা, আমার বিয়ে করা বউকে ছোট পোশাক পরাবো নাকি পোশাক ছাড়া রাখবো সেটা আমার ব্যাপার। তাই তো, তাতে কার কি? এই তুমি কি বললা? কই কিছু না তো, কিছু বলিনি। ফাজিল ছেলে একটা। আগে তো বিয়ে করো, তার আগে কত কি ভাবছেন উনি। ভাবতে তো কোনো বাধা নেই। আচ্ছা তুমি দুপুরে খেয়েছো? না তো, তুমি খেয়েছো? তুমি এখনো খাওনি? যাও খেয়ে নাও, কয়টা বাজে দেখেছো? আচ্ছা রাখি তাহলে, বাই। আচ্ছা বাই। পাগল একটা। নীল মায়ের রুমে গেল, দেখলো আসেনি মা, এখনো আসেনি, তাই নিচে নামলো। এমন সময় মা আর নীলা চলে আসলো। মা আমাকে দেখে বলল, তুই এখনো খাসনি? আবার আয়নাকে বলল, বৌমা নীলকে এখনো খেতে দাওনি? এখনই দিচ্ছি, উনি ফোনে কথা বলছিল, তাই লেট হয়ে গেছে। নীল মনে মনে বলল, এ তো দেখছি সব কথা শুনেছে মনে হয়। মা তুমিও আসো, একসাথে খাই। না বাবা, আমি গোসল করে নামাজ পড়ে খাবো। তুই খা বাবা, দেরি হয়ে গেছে এমনিতেই। আবার নীলাকে বলল, তুইও আয়, খেয়ে নি, আমি গোসল করব তারপর। টোকাইরা আবার গোসল করে নাকি? নীলা রেগে বলো, ভাইয়া রেগে যাচ্ছিস কেন? তোকে তো বাবা কুড়িয়ে পেয়েছে, রাস্তার পাশে পড়েছিলি তাই না মা? মা বলল, এখন ঝগড়া করার সময় না, চুপচাপ খা। এই দুজনকে নিয়ে আর পারি না। মা উপরে যাচ্ছে, নীলা পেছন পেছন মাকে ডেকে ফিসফিস করে বলল, মা আমাকে কি সত্যি সত্যি কুড়িয়ে পেয়েছো? মা রেগে বলল, এখন আমার হাতে মায়ের খেতে চাস? তোমাদের ব্যবহার দেখে মনে হয় আমি... থাক বললাম না। আয়না বলল, দিলেন তো নীলাভকে রাগিয়ে, কি শান্তি পেলেন? এটাই হলো ভাই বোনের ভালোবাসা। আরও কত কি দেখতে পাবো। আচ্ছা আমার সাথে বসে খাও না। বলে আয়নার দিকে তাকিয়ে আছে, এতক্ষণ খেয়ালই করে নেই। মনে মনে আয়নাকে অন্যরকম লাগছে। মাথায় ভেজা চুলগুলো গামছা দিয়ে বাঁধা, শাড়ি পরেছে কুচি ছাড়া। সাধারণত গ্রামের নতুন বউরা দুপুরে গোসল করে কোনো কাজের চাপ থাকলে কুচি ছাড়া শাড়ি পরে আর ভেজা চুলগুলো এইভাবে গামছা দিয়ে বাঁধে, কারণ চুল শুকাতে অনেক সময় লাগবে। কুচি দিয়ে শাড়ি পরতেও বেশ সময় লাগবে, তাই আয়নাও পড়েছে। তার কারণ আমার দুপুরের খাওয়ার সময় পার হয়ে যাচ্ছিল। নীল আয়নাকে তার সাথে বসে খেতে বলল, কিন্তু আয়না বলল মায়ের সাথে বসে খাবে। নীল বলল, তোমার কোনো কাজ থাকলে করতে পারো। আয়না বুঝতে পারল নীল লজ্জাবোধ করছে আয়নার সামনে বসে খেতে। এরকম অনেক মানুষ আছে যারা মেয়েদের সামনে বসে খেতে লজ্জাবোধ করে, যেমন আমি লেখক নিজেই। যাই হোক, আয়না চলে গেল রুমে। তার আগে আয়না বলে গেল, আপনার কিছু লাগলে আমাকে ডাকবেন। নীল মাথা নেড়ে বলল, হ্যাঁ। নীল খাওয়া শেষ করলো, তারপর রুমের দিকে চলল। খেয়ে না শুলে নীলের ভালো লাগে না, এটা একটা বাজে অভ্যাস নীলের। দরজার কাছে যেতেই আয়নার চুলের ঘ্রাণ ভেসে আসছে নীলের নাকে। কেউ একজন বলেছিল, মেয়েদের চুলের ঘ্রাণ পৃথিবীর যে কোনো দামি পারফিউমকে হার মানায়। তার প্রমাণ আজ নীল পেল। আরেক পা ভেতরে দিতেই সেই আগের কাহিনী। আয়নার শাড়িটা খুলে আবার নতুন করে কুঁচি দিয়ে পড়বে এমন সময় নীল হাজির। একটা জিনিস বারবার পেছনে দাঁড়িয়ে দেখলাম, একবার পড়ছে আবার বারবার খুলছে, মানে ঠিকঠাক করতে পারছে না। আয়না রেগে শাড়িটা বিছানায় ছুঁড়ে মারল। আমি পেছন থেকে ফিক করে হেসে দিই। আয়না আমাকে দেখে চমকে যায়। এই তো ধরা খেয়ে গেলাম। আয়না আমার দিকে ঘুরতেই আমি লজ্জায় নিচের দিকে তাকালাম, আর আয়না তাড়াতাড়ি শাড়ি দিয়ে নিজের শরীরটা ঢেকে নিল। তারপর আয়না নিচের দিকে তাকিয়ে রইল, কিন্তু আমি একটু সাহস করে এগিয়ে আয়নার হাত থেকে শাড়িটা নিজের হাতে নিলাম। তারপর আয়নার পেটিকোটের ফিতাটা টাইট করে বেঁধে দিলাম, কারণ লুজ ছিল। আয়না চুপ করে আছে। আমি কানের কাছে গিয়ে বললাম, শাড়ি পরতে পারো না? উত্তর আসলো, না। আমি শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে শেখো। আয়না মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি শাড়ির এক মাথা আমার কাঁধের উপর রাখলাম। তারপর আয়নাকে বললাম, আগে কোমরের চারপাশে শাড়ি গুজে নিবা। আমি শাড়ি গুজতেই আয়না শো শো করে নিঃশ্বাস নিচ্ছে, আর শাড়ি গুজতেই আয়নার তলপেটটা বারবার কেঁপে কেঁপে উঠছিল। আমি বুঝলাম এটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু পড়ে গেছি মাইনকা চিপায়। কিন্তু আমি বললাম, প্রথমে শাড়ির আঁচলের অপর প্রান্ত কোমরের সাথে জড়াতে হবে, এমনভাবে করতে হবে যেন শাড়ির আঁচল বাইরের দিকে থাকে। চেষ্টা করবা একেবারে গুজে ফেলতে, তা না হলে শাড়ি পরাটা অগোছালো দেখাবে। আয়না মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এইভাবে পুরো কোমরে একবার শাড়ি জড়িয়ে নিবা। এখন কুচি দিতে হবে। দ্বিতীয়ত, আরেকবার শাড়িটি নাভির বাম পাশ দিয়ে কোমরের সাথে পেঁচিয়ে নিবা, কিন্তু নাভির ডান পাশে এসে থেমে যাবে। এবার ইচ্ছে করে নাভিটা ছুঁয়ে দিলাম। আয়না শিরশিরে উঠল। এবার বাম হাতের তালু দিয়ে শাড়ি ধরতে হবে এবং একটি একটি কুঁচি দিতে হবে। এইভাবে 5-6 প্লেট দেবা। তারপর সবগুলো প্লেটের মাথা একসাথে নিয়ে একেবারে পেটিকোটের ভেতর গুজে ফেলতে হবে। এইভাবে পেটিকোটের ভেতর গুজতেই আয়না আমার হাতখানা ধরে ফেলে আর ছোট ছোট নিঃশ্বাস ফেলতে থাকে। কিন্তু আমি বুঝতে পারছি এগুলো ঠিক না, তাই এবার গলা কাশি দিলাম। তারপর শোনো, প্লেটগুলো গুছিয়ে নিবা এইভাবে। তৃতীয়ত, সবগুলো প্লেট একসাথে করে সেফটি পিন দিয়ে পিন করলে সুন্দর ভাঁজ হয়ে থাকবে। আর অবশ্যই নাভি থেকে একটু দূরে পিন লাগাতে হবে। তারপর আঁচল ঠিক করবা। সব শেষে বাকি শাড়িটা বাম কাঁধের ওপর ছড়িয়ে দিয়ে সুন্দর ব্রুজ কিংবা পিন দিয়ে লাগিয়ে দিবা।
আর হ্যাঁ, যদি তুমি নর্মাল বাসায় শাড়ি পরতে চাও তাহলে পিন এইসব ঢঙ্গের দরকার নেই। আর যদি কোনো অনুষ্ঠানে যেতে চাও এইভাবে পরে যেতে পারো। আমি বললাম, এখন পরতে পারবে তো? পারবো। আমি তো শিখিয়ে দিলাম, কি দিবা? আয়না ইশারা দিয়ে চোখ বন্ধ করতে বলল। আমি খুব কৌতূহল নিয়ে চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতে আমি কারো ঠোঁট আমার গালে অনুভব করলাম। চোখ খুলে দেখি আয়না। আয়না লম্বা একটা উম্মা দিয়ে দৌড় দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আমি অবাক হয়ে গাল ধরে দাঁড়িয়ে রইলাম। আরে এটা কি হলো? আমি পুরো 5 মিনিট দাঁড়িয়েছিলাম। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ আয়নার প্রতি আমি কেমন দুর্বলতা অনুভব করছি, আর আয়নাও আমার প্রতি কেমন জানি ধ্যাত ভাবতে মাথা ধরে আসছে। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। আয়নাকে আর প্রশ্রয় দেওয়া যাবে না বলে নীল রুম থেকে বের হয়ে যায়। এমন সময় মায়ের ডাক। আমি বললাম, মা আমাকে ডেকেছ? হ্যাঁ, আয় বাবা। হ্যাঁ বলো মা। বৌমা সম্পর্কে তো কিছু বললি না বাবা। ওকে, বাড়ি কোথায়? বাবা মা কেউ তো আসলো না, আর তুই তো শ্বশুরবাড়িও গেলি না। নীল খুব চিন্তায় পড়ে গেল, এখন কি বলবে। কোনো কথা না বলে নীল চুপ করে ভাবছে। মা ডাক দিয়ে বলল, কিরে চুপ করে আছিস কেন? মায়ের কথায় নীলের ধ্যান ভেঙে গেল। কিছু বলতে যাবে এমন সময় আয়না চায়ের কাপ নিয়ে হাজির। আয়নাকে দেখে নীল রেগে ফেটে পড়েছে মনে হয়। মা বলল, ও বৌমা তুই আসছিস, ভালোই হলো। কেন মা, কিছু বলবেন? হ্যাঁ, আমার কাছে বস। শোন, তোর বাড়িতে কে কে আছে? মা হঠাৎ প্রশ্ন করায় আয়নার হাসি মুখটা চেপে কিছুটা কালো হয়ে গেল। আয়নাও চুপ করে আছে। কিরে তোরা চুপ করে আছিস কেন? নীল বলল, আসলে মা। ও নীলকে থামিয়ে দিয়ে আয়না বলল, আমি বলছি মা। আয়না তখন মাকে জড়িয়ে ধরে বলল কিছুটা কাঁদো কাঁদো কণ্ঠে, মা আমার কেউ নেই, ছোটবেলা থেকে আমি এতিম। হায় হায়, তুই সেটা আগে বলিস না কেন? নীল, আয়না যা বলছে তা ঠিক? নীলও আয়নার কথা সায় দিয়ে মা। তা আগে বলিস না কেন? নীল বিড়বিড় করে কি বলবে খুঁজে পাচ্ছে না। তখন আয়না বলল, যদি আপনি কিছু বলেন, বকাবকি করেন তার ভয়ে। মা তখন কিছুটা রেগে, এই ছাগল, তুই আমাকে এই চিনলি? আমি বকাবকি করব? মা, ভয় বলি নাই, প্লিজ রাগ করো না, ভুল হয়ে গেছে মা। আচ্ছা শোন, বৌমাকে কোনোদিন কষ্ট দিবি না। এমন বউ কিন্তু হাজারে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। মা কথা বলতে বলতে আলমারি থেকে একজোড়া স্বর্ণের বালা বের করে দিল। আয়না তো অবাক। মা, আমার লাগবে না। মা বলল, লাগবে না মানে? এগুলা আমার শাশুড়ি দিয়েছেন, তাকে আবার তার শাশুড়ি দিয়েছেন, আর আমি তোকে দিলাম, তুই আবার তোর বৌমাকে দিবি। মা নিজের হাতে আয়নাকে পরিয়ে দিল। আমি যাই, কাজ আছে। আয়না চলে গেল। যা। আয়নার সাথে নীল উঠে যেতেই চাইলে মা বলে, নীল বস, কথা আছে। আয়না চলে গেল। তখন মা আমাকে বলল, নীল শোন বাপ, আয়নাকে কোনোদিন কষ্ট দিস না, ও তো অনাথ, আর ওর মতো লক্ষ্মী একটা মেয়ে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। ডাক্তার কি বলেছে জানিস? ডাক্তারের কথা শুনে নীলের বুকে ভয় কেঁপে উঠল। ভয় ভয় নীল জিজ্ঞেস করলো, মা কি বলেছে? আমি নাকি অনেকটাই সুস্থ। মায়ের কথা শুনে নীলের বুকের ওপর থেকে পাথরটা সরে গেল। মা আরও বলল, কিছুদিন পর আবার যেতে বলেছে ডাক্তার, কিছু টেস্ট করবে। ডাক্তার বলেছে মনে হয় আমার রোগটা নাকি ভালো হতে পারে। নীল তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা, আমি তোমাকে হারাতে চাই না। আরে পাগল, কিচ্ছু হবে না আমার। নীলের মা নীলকে সান্ত্বনা দিয়ে রুমে পাঠিয়ে দিল। রাত 10টা বাজে। নীল রিমির সাথে খুব হেসে কথা বলছিল। আয়না তা খেয়াল করলো। রিমির সাথে কথা বলতে দেখে আয়নার হয়তো ভালো লাগছিল না, তাই আয়না রুমের টিকে থাকতে না পেরে বাইরে যাচ্ছে আবার আসছে। তা নীল খুব ভালোভাবেই খেয়াল করলো। নীল কথায় খুব মজে গেছে রিমির সাথে কথা বলে। এমন সময় মা আসলো। মাকে দেখে আমি ফোনটা কেটে দিলাম তাড়াতাড়ি। নীল মনে মনে ভাবলো এই সময় তো মা ঘুমানোর কথা, কিন্তু নীল বুঝতে পারলো মাকে এই রুমে নিয়ে আসা কার কাজ। মা কিছু কথাবার্তা বলে চলে গেল। নীল ফোনের দিকে তাকিয়ে দেখে 20টা মিসড কল রিমির। নীল ফোন দিতে বারবার কেটে দেয়, কারণ রিমি রেগে গেছে। আবার কল দেয় নীল। তখন রিমি রিসিভ করে ইচ্ছে মতো বকাবকি করে নীলকে। তখন নীল রেগে আছাড় দিয়ে ফোনটা ভেঙে ফেলে। তাই দেখে আয়না ভয়ে দাঁড়িয়ে যায়। কাছে গিয়ে বলল, ফোন ভাঙলেন কেন? নীল রাগ কন্ট্রোল করতে না পেরে বলার সাথে সাথে আয়নার গালে ঠাস করে 2খানা চড় মেরে দেয় আয়নার নরম গালে। তখন আয়নার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে থাকে। কিন্তু নীল আবার আয়নার কান্না করা দেখে আয়নাকে কষে আরো 2টা থাপ্পড় মারল। তার কারণ আয়না মাকে ডেকে নিয়ে আসছে, যাতে আমি ফোনে কথা বলতে না পারি। এবার নীল আয়নার গলাটা এক হাত দিয়ে চাপ দিয়ে চোখ রাঙিয়ে বলল, তোকে টাকা দিয়ে ভাড়া করে আনছি, কিন্তু তোকে আমার পার্সোনাল কোনো কাজে নাক গলানোর অধিকার দেই নাই। নীল গলা ধাক্কা দিয়ে ফেলে দেয় বিছানায় আয়নাকে। তারপর রুম থেকে বের হয়ে চলে যায় নীল। রাত 11টায় রিমির বাসার নিচে গিয়ে নীল ফোন দেয় রিমিকে। হ্যালো, এই তোরে যে এতগুলো বকা দিলাম, তোর লজ্জা নাই? আমি তোমার বাসার নিচে, যা বলার নিচে এসে বলো। ওই বুইড়া বেটা, তুই আমার বাসার নিচে কি করিস? কি আমি বুইড়া বেটা? কি বলো এইসব? মাথা ঠিক আছে তোমার? ওই আরেকটা কথা বলে তোরে কিন্তু গিয়ে মায়ের শুরু করব। মারার জন্য তো আগে নিচে নামতে হবে, তারপর মারো। আমি নিচে গেলে তুই আমাকে পটিয়ে ফেলবি, তাই আমি যাব না। তাহলে একটা বালিশ পাঠিয়ে দাও। কেন? থাকবো এখানে।
তোরে যদি না খাইছি রে নীল, দাঁড়া আসতেছি। একটু পর দেখি জান পাখিটা রেগে লাল হয়ে ঝাড়ু হাতে করে নিয়ে আসছে আমাকে মারতে, কিন্তু আমি গাড়িতে গা হেলিয়ে দাঁড়িয়ে আছি, কোনো নড়চড় করছে না। আমার মধ্যে কোনো ভয়ভীতি না দেখে রিমি বলে উঠল, কি দৌড়দাস না কেন? আমার হাতে ঝাড়ু দেখিস না? তোমার হাতে ঝাড়ু তো আমার কি, পারলে ঝাড়ু দিয়ে পিটাও। আমি কিন্তু বাড়ি দিলাম। বলতে বলতে প্রায় একদম কাছে চলে আসছে, আর নীল এই সময় খপ করে রিমির হাত দুটো ধরে ফেলে, ঝাড়ু ফেলে দেয়, আর রিমির হাত ধরে হালকা ধাক্কা দিয়ে গাড়ির সাথে রিমির পিঠ লাগিয়ে দেয়। আর নীল রিমির কাছাকাছি গা ঘেঁষে একদম দাঁড়ায় যাতে রিমি না যেতে পারে। দুজন একদম কাছাকাছি, যাকে বলে মুখোমুখি, দুজনের মুখ ছুঁই ছুঁই এমন। একটু ধস্তাধস্তিতে রিমি হাঁপিয়ে গেছে। রিমির গরম নিঃশ্বাস নীলের মুখে এসে পড়ছে। নীল চোখে চোখ রেখে বলল, খুব রাগ তাই না? এখন দেখাও কত রাগ। রিমি নড়াচড়া করতেই রিমির নাকের সাথে নীলের নাকের ঘষা লাগে। তখন রিমি নীলের দিকে তাকিয়ে আছে শান্ত হয়ে। তখন নীল ইচ্ছে করেই রিমির নাকের সাথে নিজের নাকটা ঘষে দেয়। এমন সময় রিমি বলল, কি হচ্ছে? ছাড়ো, কেউ দেখে ফেলবে। এত রাতে কে আসবে? এজন্যই তোমার কাছে আসতে চাই না। কাছে আসলে কেমন করে জানি আমাকে বশ করে ফেলো। নীলের গাটা রিমির গায়ের সাথে লেগে আছে। নীল রিমিকে ছেড়ে দিয়ে বলল, যাও, ধরে রাখছে কে? রিমির আধা হাসি মুখটা নিমিষে কালো হয়ে গেল। রিমি মনে মনে পাগলাটা কি বুঝেও না কি বলতে চাইছি। নীল অভিমান করে দাঁড়িয়ে আছে। রিমি 2 পা এগিয়ে সামনের দিকে যেয়ে আবার দাঁড়ালো। নীল অভিমানের নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় ধাক্কা দিয়ে কেউ গাড়ির সাথে মিশিয়ে ফেলল। মনে হয় তাকিয়ে দেখে রিমি। কিছু বলার আগেই রিমি আমার 2 ঠোঁট বন্ধ করে দিল রিমির নরম ঠোঁট দিয়ে। এই প্রথম রিমি আমাকে ভালোবাসার স্পর্শ এঁকে দিল আমার ঠোঁটে। কিছুক্ষণ পর মুখটা তুলে রিমি বলল, এবার হ্যাপি তো? নীল মাথা নেড়ে বলল, হ্যাঁ। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, পলক পড়ছেই না। এমন সময় কেউ একজন মোবাইলের ফ্ল্যাশ আমাদের মুখে মারল আর বলল, ভাই আপু, এবার কি দুজন দুজনের চোখ স্পষ্ট দেখা যাচ্ছে? কি ব্যাপার, সরে গেল কেন তোমরা? রিমি বলল, ভাবি তুমি এখানে কেন? আমি এত রাতে চোখ দেখা দেখি? কবে থেকে এই চোখ দেখা দেখি? এই ভাই, আপনি কে? হ্যাঁ, এরপর আসলে কয়েল নিয়ে আসবেন। নীল বলল, আমিই নীল, কিন্তু ভাবি কয়েল মানে বুঝলাম না। ও, তুমি ওই নীল? কয়েল চেনো না? এখানে দাঁড়িয়ে সেই কখন থেকে পাহারা দিচ্ছি, এত বড় বড় হেলিকপ্টারের মতো মশা ভাই। রিমি বলল, তার মানে তুমি ভাবি? ভাবি বলল, ওই চোখ দেখা দেখে দেখছি, আর কিছু না। আর শোনো নীল, এরকম রাত করে এসো না। তুমি যাও, এখন অনেক রাত হয়েছে। আমি যাব। ভাবি বলল, এই দাঁড়াও। আমি ঘুরে তাকাতেই তোমার ঠোঁটে রক্ত মনে হচ্ছে, আর একটু ব্যথা অনুভব হচ্ছে। আমি বুঝতে পারলাম কি হয়েছে, তাই আর সাড়া না দিয়ে গাড়ি নিয়ে চললাম। ভাবি রিমিকে বলল, এটা কি করলি? বেচারা এখন মানুষকে কি বলবে? রিমি লজ্জা পেয়ে চলে গেল। প্রায় রাত 12টা বাজে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আয়না ঘুমায়নি, কারণ নীল রেগে বাহিরে গেছে। সে চিন্তায় ঘুমাতে পারছে না। কলিং বেলের শব্দ শুনে আয়না দৌড়ে চলল দরজা খুলতে। আয়না দরজা খুলে দেখল নীল খুব হাসি খুশি, তাই আর নিজের মুখটা ভার করে রাখল না। জোর করে মুখে হাসি ফুটিয়ে নীলের পেছন পেছন রুমে চলল। নীল তখন যেতে যেতে বলল, আই এম সরি, আসলে আমার রাগ কন্ট্রোল করতে পারি না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ঠিক আছে, আমার সীমা পর্যন্ত তা বোঝা উচিত ছিল, প্লিজ রাগ করে থেকো না। আয়না চুপ করে রইল। দুজনে রুমে গেল। আয়না জিজ্ঞেস করলো, আপনি কোথায় গিয়েছিলেন? এই তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম। আপনি মিথ্যা বলছেন। কি করে বুঝলে? আপনার গা থেকে ফিমেল পারফিউমের ঘ্রাণ আসছে। আয়না খেয়াল করলো নিচের ঠোঁট কাটা। তখন বলল, আপনার ঠোঁট কাটা। কথাটা বলার সাথে সাথে নীল ঠোঁট চেপে ধরলো হাত দিয়ে। তুমি যা ভাবছো তা না, ওই রেস্টুরেন্টে বসেছিলাম ফ্রেন্ডদের সাথে, খেতে গিয়ে কাঁটা চামচের। আয়না কাছে গিয়ে, কই দেখি দেখি, হাত সরান। জোর করে দেখলো এটা কাঁটা চামচ, যা বুঝাবেন তাই না? বলে আয়না রেগে রান্নাঘরের দিকে গেল, একা একা বকবক করতে করতে। নীল কান পেতে শোনার চেষ্টা করলো কি বলে। শুনতে পেল আয়না যা বলছে, আমাকে ভাড়া করে নিয়ে আসছে বলে রাতে শান্তিতে ঘুমাতেও দিবে না, একেবারে বিশ্বপ্রেমিক হয়ে গেছে। আরও অনেক কিছু বলছে। একটু পর আগুনের মতো গরম পানি নিয়ে হাজির হলো। গরম পানি নিয়ে এসে বলল, এই নেন, রাতে তো শান্তিতে ঘুমাতে দিবেন না, গরম পানি দিয়ে কি হবে? জানেন না কি হবে? এত বড় হয়েছেন, হাওয়ায় জলাতঙ্ক হবে। নীল অবাক হয়ে বলল, আরে সেটা তো কুকুরে কামড়ালে হয়। আয়না এবার সুন্দর মুখখানা রাগ করে লাল করে বলল, মানুষেরও হয়। নীল অসহায়ের মতো বলল, আরে জলাতঙ্ক হয়তো কুকুরে কামড় দিলে, মানুষ কামড়ালে জলাতঙ্ক হয় এই প্রথম শুনেছি। আয়না মনে মনে মানুষরূপী কিছু কুকুর আছে, সেগুলো কামড়ালে জলাতঙ্ক হয়। আয়না নীলকে বলল, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না তো। রিমি কিস করায় আয়নার খুব লাগছে, তাই আয়নার এত জ্বলছে। আয়না যে নীলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। নীল আবার জিজ্ঞেস করলো, তা গরম পানি দিয়ে কি করবে? আয়না রেগে বলল, এই গরম পানি আপনার মুখে ঢালবো। নীল গরম পানির দিকে তাকিয়ে দেখলো পানিটা অনেক গরম। নীল ভাবলো যে রাগী মেয়ে না জানি কি করে বসে, তাই আস্তে আস্তে কেটে পড়া ধান্দা করলো। আয়না কিছু একটা নিতে আলমারির কাছে যায়। এই সুযোগে নীল উঠে দৌড়ে সোজা ওয়াশরুমে গিয়ে দরজা লক করে বসে থাকে। নীল আয়নাকে কিছু বলতেও পারছে না, যদি মাকে বলে দেয় তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। নীলের কষ্ট হলো আয়নার এই পাগলামিকে প্রশ্রয় দিতে হচ্ছে। আয়না এসে দেখে নীল নেই।
কই গেল খুঁজে পাচ্ছে না, খাটের নিচে দেখলো নাই। পরে ওয়াশরুমের দিকে গেল, দেখলো ভেতর থেকে লক করা। বুঝলো এত রাতে নীল ছাড়া কেউ না। তাই, এই নীল ভাইয়া আপনি বের হন। না, তুমি গরম পানি ঢালবে। না, বের হন, আগে কথা দেন। কিচ্ছু করবো না, বের হন। নীল বের হলো। এত ভয় কিসের, চলেন রুমে যাই। আচ্ছা একটা কথা বলি। বলেন। আমার গার্লফ্রেন্ড আমাকে কিস করেছে, তাতে আপনারা তো ফাটছে কেন? আয়না কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি এ বাড়ির বউ, মা আমাকে দায়িত্ব দিয়েছে এই পুরো বাড়িটা ঠিক রাখতে, আর আপনাকেও। এখন যদি কাল সকালে মা জিজ্ঞেস করে, বৌমা নীলের ঠোঁট কাটলো কিভাবে, তখন যদি বলে দেই এই হয়েছে, তখন কি হবে ভাবছেন? আয়নার কথা শুনে নীল চুপসে গেল, আর কোনো কথা বলতে পারল না। নীল চুপচাপ শুয়ে পড়ল। আয়না প্রতিদিনের ন্যায় মেঝেতে শুয়ে পড়ল। সকাল 9টায় চেনা কণ্ঠে ঘুম ভেঙে গেল নীলের। নীল শুয়ে থেকে কান পেতে কণ্ঠটা শোনার চেষ্টা করল। কিছুক্ষণ পর নীল মনে মনে বলছে, এ তো রিমির গলা মনে হচ্ছে। নীল উঠে দেখার জন্য রুম থেকে বেরিয়ে যায়। রিমি এত সকালে আমার বাসায় কি করছে, তাও নীলার সাথে কথা বলছে? নীলা রিমিকে চেনে, এর আগেও আসছে। নীলার বান্ধবী সেজে আজও এসেছে। নীল পালাতে যাবে এমন সময় রিমির চোখে চোখাচোখি হয়ে যায়, ধরা পড়ে যায়। রিমি নীলকে দেখে চোখের ভ্রুম কুচকে তাকায় রাগে, কারণ নীল খালি গায়ে ছিল, তা দেখে রিমি রেগে যায়। এদিকে আয়না নাস্তা তৈরি করতে ব্যস্ত। রিমি আসছে সেটা হয়তো দেখে নাই আয়না, যদি দেখতো তাহলে একবার হলো আমার কাছে আসতো। কিছুক্ষণ পর আয়না নাস্তা রেডি করে উপরে আসলো আমাকে ডাকতে, আর মা বলেছে একজন গেস্ট আছে, নীলার বান্ধবী, তাকে ডাকতে। কিন্তু উপরে এসে রিমিকে দেখে আয়নার খুব রাগ হয়, আর দেখে নীল আর রিমির চোখে চোখে কথা বলছে, দূর থেকে আবার কখনো ইশারায় কথা বলছে। আয়না রিমিকে কিছু বলতে না পেরে নীলের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু নীল রিমিকে দেখায় মগ্ন ছিল, আশেপাশে কে আসলো তা দেখার সময় নেই। আয়না নীলের সামনে গিয়ে দাঁড়ালে আয়নার মাথা নীল ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু এতে আয়নার প্রচুর রাগ হয়, তাই নীলের পায়ের উপর দেয় এক পাড়া। নীল ব্যথা পেয়ে উফ উফ করে ওঠে। রিমি এবার এটা দূর থেকে দেখে ফেলে। ওদিকে রিমি রাগে সাপের মতো ফুলতে থাকে। নীল বেচারা পড়ল এক মহাবিপদে। কোন দিকে যাবে এখন? কিছু না ভেবে নীল নাস্তার টেবিলে যায়। একটু পর সবাই নাস্তার টেবিলে একত্রিত হই। আমি আমার মতো নাস্তা করছি, এমন সময় মা আমার দিকে তাকিয়ে আছে। আমি মায়ের দিকে তাকিয়ে, মা কিছু বলবা? মা চশমা ঠিক করে বলল, নীল তোর ঠোঁটে কি হয়েছে? নীল মনে মনে এবার কি বলবো বুঝতে পারছি না। এমন সময় আয়না বলে উঠল, মা ওই তো কাল ফ্রেন্ডদের বাসায় গিয়েছিল, নীল ধরা খাওয়াই দিবে নাকি? মা বলল, তা কাটলো কিভাবে সেটা জানতে চাইছি আমি। মা, ওর ফ্রেন্ডদের বাসায় একটা কুকুর ছিল, সেটা নাকি কামড়িয়েছিল। নীল বিড়বিড় করে বলল, এবার হবে আসল খেলা, আমি শেষ। রিমি তো রেগে একদম বোমা, শুধু মায়ের জন্য ফাটতে পারছে না। মা বলল, কি সাংঘাতিক কথা। আয়না বলল, না মা কিছু হবে না। রিমির দিকে তাকিয়ে বলল, মা পোশাক কুকুর ছিল, কিচ্ছু হবে না। এবার রিমি রেগে উঠেই গেল, রাগে এমন ভাবে হাঁটছে ধপাস ধপাস করে। মা বলল, কি রে নীলা, তোর বান্ধবী চলে গেল যে? নীলা কি বলবে ভেবে পাচ্ছে না। নীলা আর নীল তো দর্শক হয়েছিল। নীলা বলল আমতা আমতা করে, মা ওর বাসা থেকে ফোন দিয়েছিল, তাই চলে গেছে। আমাকে তো বলে গেল না। এবার নীল বলল, মা খুব তাড়া ছিল হয়তো। নীলের গলা দিয়ে আর খাবার নামছে না, একমাত্র নীলা জানে তাকে কত বড় প্রবলেম ফেস করতে হবে। মা নাস্তা শেষ করে উঠে গেল। তখন নীল আয়নাকে বলল, এইসবের কোনো মানে হয় না। এবার আয়না নীলকে বলল, চুপ থাকেন, না হলে মাকে বলে আপনার নাভিতে আর পাছায় 14টা ইঞ্জেকশন দেওয়াবো। ইঞ্জেকশন কেন? কুত্তায় কামড়ালে যে মোটামোটা সুই দিয়ে 14টা ইঞ্জেকশন দিতে হয় জানেন না? নীলা বলে উঠল, ভাইয়া তোদের কথায় কিছুই বুঝতে পারলাম না। চুপ, তোর বুঝতে হবে না। আয়না বলল, নীলা আপু আমি তোমাকে পরে সব বলবো। নীল তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যাবে। গাড়ির কাছে গিয়ে দেখে রিমি আর নীলা বসে আছে। রিমিকে দেখে নীলের আত্মায় পানি নেই। রিমি ড্রাইভিং সিটের পাশের সিটে বসে। শালা, আজকে ড্রাইভারটাও নাই, তাহলে তো পেছনে বসতে পারতাম। নীল ভয়ে ভয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসল। নীলা পেছনের সিটে বসা। রিমি বলল, নীলা আমার ফোনটা তোমার রুমে ফেলে এসেছি, একটু নিয়ে আসবা? নীল বলল, আমি নিয়ে আসি। রিমি বলল, না নীলা আপু তুমি একটু যাও, তোমার ভাইয়ার সাথে আমার একটু কথা আছে। নীলা চলল ফোন আনতে। কিসের ফোন? মিথ্যা সরালো। নীলা গাড়ি থেকে নামার সাথে সাথে বাঘিনীর মতো থাবা দিয়ে নীলকে ধরে, শার্টের কলার ধরে একদম নীলের কোলে উঠে বসল। আর ওই শালা, তোর ভাড়া করা মেয়ে আমাকে কুত্তা কয়, তুই কিছুই বললি না? তুই চুপ ছিলি কেন? তুই কোনো প্রতিবাদ করলি না কেন? নীলের চুল ধরে টানছে আর এসব বলে। নীল বেচারা কোনো রকম বলল, আগে তো বলতে দাও। রিমি বলল, ওই তুই কোনো কথা বলবি না, ইচ্ছা মতো তোকে একে মারবো, তারপর তোর সাথে কথা। আমার খুব লাগছে কিন্তু, চুল ছেড়ে দাও, তোর চুল সবগুলো তুলে ফেলবো, বলে আর একটু জোরে টান দেয় রিমি। উফ লাগছে তো রিমি। ওই তোর চুল এত শক্ত কেন? উঠে না কেন?
সেটা কি আমি জানি? রিমি খুব রেগে আছে, মুখ লাল হয়ে গেছে। রিমি চুল ছেড়ে নীলের গলা চেপে ধরে, কিন্তু রিমির চোখের পানি টলমল করছে, যে কোনো সময় কান্না করে দিতে পারে। ঠিক তখনই রিমিকে নিজের আয়ত্ত করে ফেলে নীল আর বুকে শক্ত করে জড়িয়ে ধরে। নীল রিমিকে খুব শক্ত করে জড়িয়ে ধরায় রিমি নীলের বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেলে। রিমি বলল, তুমি কেন এমন করো? তুমি কেন কিছু বললে না? কেঁদেই চলেছে রিমি। রিমির চোখে পানি দেখে নীলের চোখের কিনারায় পানি চলে আসছে, কিন্তু নীলের চোখের পানি লুকিয়ে রাখল। রিমির মুখটা নিজের বুক থেকে তুলে চোখের পানি মুছে দেয় নীল আর বলে, সব ঠিক হয়ে যাবে। রিমি বলল, তার আগে তুমি ওই মেয়েকে বিদায় করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। তার জন্য তুমি যা বলবা আমি তাই করব। তোমার মায়ের যত সেবা করা লাগে সব আমি করব। তুমি যা যা বলবে আমি তাই করব। নীল বলল, এইটুকু এখন বুঝলা? আগে বুঝলে আজ এইসব হতো না। রিমি বলল, আগে কি জানতাম আমার ভালোবাসার উপর কেউ ভাগ বসাবে? সত্যি, মেয়েরা একবেলা কম খাবে পড়বে, কিন্তু নিজের প্রিয় মানুষটার ভাগ কাউকে দেবে না। নীল খুব চিন্তায় পড়ে গেল, কি করবে। রিমি কেঁদেই চলেছে। এমন সময় নীলা নক দিল। নীলা বলল, তোদের মারামারি শেষ হলো? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। নীলা এসে পেছনে সিটে বসল। রিমি নিজের সিটে বসে নীলের কাঁধে মাথা রেখে কাঁদছে, শুধু চোখের পানি পড়ছে। নীলাকে দেখে নীল রিমির মাথা নিজের কাছ থেকে তুলতেই নীলের হাত ছটকানি দিয়ে ফেলে দেয়। নীলা বলল, থাক, কিছু মনে করি নাই। নীল নীলাকে কলেজে নামিয়ে দিল আর রিমিকে বাসার সামনে নামিয়ে দিল, কিন্তু রিমি নেমে গেল কিছু না বলে। নীলও কিছু বলল না, অফিস চলে গেল। যেভাবেই হোক আয়নাকে বাড়ি থেকে সরাতে হবে, কিন্তু কি করে? সরাতে গেলে মা অনেক রাগ করবে, কারণ আমি যে প্রতারণা করেছি। নীল আয়নার প্রতি কিছুটা দুর্বল, কারণ মায়ের জন্য যা করেছে তা হয়তো অন্য কেউ কোনো দিন করতো না, তাই আয়নাকে কিছু বলতে পারছে না। ওই দিন অফিস শেষ করে নীল মনমরা হয়ে বাসায় ফিরে। আয়না কাজ করছিল। নীলের দিকে তাকিয়ে দেখল নীলের মুখটা শুকনা কালো। আয়না ভাবল হয়তো রিমির সাথে কিছু হয়েছে। আয়না কিছু বলল না, কারণ নীলের মন খারাপের কারণ আয়না নিজেই। সেদিন নীল কারোর সাথে কথা বলেনি, সারাদিন রুমেই ছিল। নীল রাতে খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। আয়না যেদিন থেকে নীলের রুমে ঘুমায় সেদিন থেকে নীল রুমের লাইট অফ করে না, কিন্তু আজ আয়নাকে লাইট অফ করতে বলল। এদিকে রিমি বাসা থেকে বের হচ্ছে না, নীলের ফোনটাও রিসিভ করছে না। অফিসে যেয়ে রিমিকে ফোন দেয়, কিন্তু রিমি ফোন ধরে না। নীল বাড়ি এসে অনেকবার ফোন দেয়, কিন্তু রিমি রিসিভ করে না ফোন। মাঝরাতে আয়নার ঘুম ভেঙে যায় কারো ফুপিয়ে কান্নার শব্দে। কিন্তু কে কাঁদছে? আয়না ভালো করে কান পেতে থাকে, কিন্তু কান্নার আওয়াজটা নীলের থেকে আসছে। আয়না লাইট জ্বালানোর সাথে সাথে নীল কম্বল মুড়ি দিল, আর কোনো কান্নার শব্দ নেই। আয়না নীলকে বুঝতে দেয় না যে সে নীলকে কান্না করতে দেখেছে, তাই ওয়াশরুমের দিকে যায় আয়না। কিছুক্ষণ পর এসে শুয়ে পড়ে লাইট অফ করে। আয়না ভাবল তার কারণে আজ নীলের চোখে পানি। নীল আমার জন্য অনেক করেছে, তার প্রতিদান আমি এইভাবে দিতে পারি না। এটা ঠিক, আমি নীলকে ভালোবেসে ফেলেছি। সবাই যে ভালোবাসা পাবে তা কোথাও লেখা নেই। এইসব ভাবতে ভাবতে আয়না ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে আয়নার ঘুম ভাঙতে দেখে নীল ফোনে কারোর সাথে কথা বলছে। আয়না কথাগুলো শোনার চেষ্টা করে। কথাগুলো ছিল এমন, নীল, তোকে আমার বন্ধু বলে পরিচয় দিতে লজ্জা লাগে। তুই এত বাজে ছেলে জানতাম না। নীল বলল, তুই আয়নাকে কোনোদিন পাবি না। তুই একটা অসহায় মেয়ের পিছনে কেন লেগে আছিস? আয়নার আর বুঝতে বাকি রইল না ফোনের ওপাশে কে। ফোনের ওপাশে লোকটি হচ্ছে সোহান। এর মধ্যে নীল চিল্লিয়ে উঠল, তুই আমাকে মারবি? পারলে মেরে দেখাস, কিন্তু তারপরেও তুই পাবি না আয়নাকে। আয়না বুঝতে পারল তাকে কেন্দ্র করে নীলের সমস্যা তৈরি হচ্ছে। আয়না এটাও ভাবল সোহান একটা বাজে ছেলে, যা ইচ্ছে তাই করতে পারে নীলের কোনো ক্ষতি করে। তাই আয়না উঠে নীলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়, নীল বাধা দেওয়ার পরেও। আয়না ফোনটা কানে ধরে বলে, হ্যালো, আমি আয়না বলছি, আপনি কি চান তা আমাকে বলেন। নীল আবার বাধা দেয়, কিন্তু মানে না আয়না। তখন সোহান আয়নাকে বলল, সুন্দরী, আমি যা চাই তা হলো তোমাকে আমার সাথে হোটেলে 1 ঘন্টা কাটাতে হবে, না হলে নীলকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। নীল তখন লাল হয়ে যাবে, বুঝলা? তুমি কি রাজি? আয়না 30 সেকেন্ড চোখ বন্ধ করে ভাবল, তারপর কিছু বলতে যাবে, নীল ফোনটা কেড়ে নেয়। সোহান নীলকে বলল, কাজটা ভালো করলি না। নীল ফোনটা কেটে দিয়ে আয়নাকে বলল, আমার হাত থেকে ফোনটা নিলে কেন? আর আমার পারমিশন ছাড়া কখনো বাইরে যাবে না। কেন? আপনার থেকে পারমিশন নিতে হবে কেন? আমার বাড়িতে যতদিন আছো ততদিন নিতে হবে, বলে নীল ওয়াশরুমে গেল। আর আয়না নাস্তা রেডি করতে চলে গেল, কিন্তু নীল ওয়াশরুম থেকে বের হয়ে নাস্তা না করে অফিসে চলে গেল। তাই দেখে নীলের মা বলল, বৌমা, নীলের কি হয়েছে? মা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি নাস্তা করেন। 20 মিনিট পর ফোন আসলো, নীল অ্যাক্সিডেন্ট করেছে। আয়না আর নীলা বের হয়ে গেট পর্যন্ত যেতেই নীল চলে আসে। নীলা নীলকে ধরে, ভাইয়া তোর কিছু হয়নি তো? না, আমি ঠিক আছি, সামান্য একটু লেগেছে। কিছুক্ষণ পর আয়নার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আয়না না চাইতে হঠাৎ রিসিভ করলো।
ফোনের ওপাশ থেকে বাজে ভাষায় একটা কথা বলে উঠল। আয়না বুঝতে পারল সুহান। তারপর আয়না বলল, আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? সুহান বলল, নাম্বার কই পেলাম সেটা বড় কথা না, আজ যে তোমার নাগর অল্পের জন্য বেঁচে গেছে, নেক্সট টাইম ছাড়বো না। তার আগে যদি তুমি... বলার আগে ফোনটা কেটে দিল আয়না, কারণ নীল রুমে প্রবেশ করেছে। নীল বলল, কার সাথে কথা বলছিলে? বাড়িতে কথা বলছিলাম। মিথ্যা বলল আয়না। বাড়িতে টাকা পাঠাতে হবে? না। আচ্ছা, আমি কি বাইরে যেতে পারি? কেন? আমার পার্সোনাল কাজ আছে। কি পার্সোনাল কাজ আমাকে বলো। আমার সব পার্সোনাল শোনার অধিকার আপনার নেই। আমি আপনার বিয়ে করা বউ না যে সব বলতে হবে। তার থেকেও বেশি, সো আমাকে বলতেই হবে। বলছি না বলবো না। এর জন্য যদি চুক্তি বাতিল করেন তাহলে করেন। নীল দেখলো আয়না খুব রেগে গেছে, তাই বেশি কিছু আর বলল না। আয়না রুম থেকে বের হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার রুমে এসে নীলকে বলল, আমি কিছু কথা বলতে চাই, যা আপনাকে শুনতে হবে। বলো। আপনি রিমি মেয়েটাকে বিয়ে করবেন না। আয়নার এমন কথা শুনে নীল আয়নার দিকে তাকায়। নীল কিছু বলবে তার আগে আয়না বলল, এটা বলবো না যে রিমিকে রেখে আমাকে বিয়ে করেন। আমি বলতে চাইছি রিমি মেয়েটা ভালো না। নীল বলল, কিভাবে বুঝলে? যদি রিমি আপনাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে অন্য একটা মেয়ে ভাড়া করে এনে অভিনয় করতে বলতো না, সে নিজে আপনাকে বিয়ে করত। আর সে তো আপনার পরিবারের কাউকেই ভালোবাসে না। এটা তুমি ভুল বললে। কেন? আপনি তো বলেছিলেন সে আপনার মায়ের সেবা করতে চায় না, মডার্ন মেয়ে, শাশুড়ির সেবা টেবা এইসব করতে পারবে না, আরও অনেক কিছু বলেছিলেন। আপনার মা এখন অনেকটাই সুস্থ। রিমিকে বিয়ে করে আরও অসুস্থ করবেন না। কথাগুলো বলে চলে যাবে তখন নীল বলল, রিমি এখন এসব করতে রাজি। তাহলে তো ভালোই। আপনার আর কোনো চিন্তা নেই। নীল আয়নার চোখে আষাঢ়ের মেঘ দেখতে পেল। যে কোনো সময় বর্ষা নামতে পারে, কিন্তু মা এসে পড়াতে মেঘগুলো চোখের আকাশেই শুকিয়ে গেল। মা এসে নীলকে বলল, কি হয়েছে নীল? আয়নাকে দেখলাম কেমন জানি। ও কিছু না মা। আয়না প্রায় 3 ঘন্টা পর বাসায় ফিরল। তখন প্রায় সন্ধ্যা। রুমে আসতেই নীল জিজ্ঞেস করল, এতক্ষণ বাইরে কি করলে? কাজ ছিল। কি কাজ আয়না? পরে জানতে পারবেন। আজ আপনাকে এখন আমার সাথে বের হতে হবে। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। কোনো কথা বলতে পারবেন না, আর সাথে কিছু টাকা নিয়ে বের হবেন। তারপর নীলকে নিয়ে বের হলো শপিং করতে। নীল চুপচাপ আয়নার পেছন পেছন ঘুরছে, যা কেনাকাটা সব আয়না করছে। কিন্তু নীল কিছু বলতে গেলে আয়না বলে, চুপ থাকেন, আপনি কোনো কথা বলবেন না। কেনাকাটা ছিল সব বিয়ের। নীলের মনে হয়েছে কারো হয়তো বিয়ে। সব শেষে গাড়িতে করে বাসার দিকে যাচ্ছে, এমন সময় আয়না বলল, গাড়ি থামান। মাঝ রাস্তায় গাড়ি থামাতে বলল কেন? আচ্ছা, এখন যদি বলি আমাকে বিয়ে করতে, আপনি করবেন? এটা কেমন কথা? আচ্ছা, আমাকে একটুও ভালোবাসেন নাই? আয়না, এসব এখন বলছো কেন? তুমি জানো রিমি আছে। তারপরেও আয়না, ওটা তো একটা চিটিংবাজ মেয়ে, নিজেরটাই শুধু বোঝে। তারপরেও রিমিকে বিয়ে করব, কারণ ও ভুলটা বুঝতে পেরেছে। কয়লা ধুলে কোনোদিন ময়লা যায় না, এটা মনে রাখবেন। একদিন আমার জন্য বিন্দু পরিমাণ হলেও আফসোস করবেন, যখন আমার সাজানো... থাক, বললাম না, বলে গাড়ি থেকে নেমে পড়ল আয়না। গাড়ি থেকে নামছো কেন? আমি একটা জিনিস ফেলে এসেছি শপিং মলে। তাহলে আমি যাই? না, আপনি সোজা বাড়ি যান, আমি নিয়েই তাড়াতাড়ি আসবো। আচ্ছা শোনেন, একটু গাড়ি থেকে নামেন। নীল গাড়ি থেকে নামতে আয়না শক্ত করে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কান্না করতে লাগলো। নীলের কাছে আয়নাকে আজ অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে আয়নাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে। আয়না সরি বলে রিক্সা নিয়ে চলে গেল। আর নীল বাসায় এসে দেখতে পেল রিমি বাসায় মায়ের সাথে কথা বলছে। রিমির বাবা মা ভাইয়া ভাবি সব এসেছে। নীল বিষয়টা বুঝতে পারল না, তাই রিমিকে ডাকল। নীল বলল, তোমরা সবাই আমার বাসায়? বুঝলাম না। রিমি বলল, বুঝো না বুঝি, আজ আমাদের বিয়ে। আমি আয়নাকে প্রথমত খারাপ ভেবেছিলাম, কিন্তু ওর মতো মেয়েই হয় না। রিমি থেকে কথাটা শুনে নীলের মাথা ধরে গেল, হার্টবিট বন্ধ হওয়ার মতো। নীল সোফায় বসে পড়ল, মূর্তি হয়ে কোনো কথা নেই নীলের মুখে। নীলের বুকটা অজানা কষ্টে ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারছে না। রিমি জিজ্ঞেস করল, আয়না কোথায়? তোমার সাথেই তো আসার কথা ছিল। নীল বলল, চলে গেছে। নীল বুঝতে পেরেছে আয়না আর আসবে না। আয়না নীলের জীবন থেকে অস্তিত্ব হারা হয়ে যাবে, ভাবতেও পারছে না। তারপরেও গাড়ি নিয়ে বের হবে। নীলা এসে বলল, ভাইয়া লাভ নেই, সে চলে গেছে, আর ফোনটাও অফ। ওইদিকে বুক ভরা কষ্ট নিয়ে আয়না বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, নিজের কষ্টটা কিছুটা হলেও ভুলে থাকার জন্য। সারা রাত চোখের পাতা এক করেনি, শুধু কেঁদেছে। ভোরবেলা বাস আয়নার গন্তব্যে নামিয়ে দেয়। আয়না হেঁটে বাড়ি আসছিল, চোখে পানি, আর একটু হাঁটার পর চোখের পানি মুছে ফেলে, কারণ বাড়ি দেখা যাচ্ছে। যদি কেউ চোখে পানি দেখে তাহলে মা বাবার মন খারাপ করবে, তাই চোখের পানি মুছে এগিয়ে যায়। কিন্তু বাড়িতে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, আবার মাথায় টুপি। অনেকের চোখে পানি, আবার এইসব দেখে আয়না পায়ের গতি বাড়ায়। বাড়ির উঠানে যেতেই একটা খাটিয়া দেখতে পায়। আয়নার মা ভাই বোন এসে আয়নাকে ধরে কান্না শুরু করে দেয়। কেউ একজন খাটিয়ায় থাকা লাশটার কাপড় সরিয়ে দেয়। আয়না তাকিয়ে দেখে তার বাবা আর নেই।
আয়না দেখে বেহুশ হয়ে যায়, কারণ আয়না তার বাবার লাশ দেখবে তা কল্পনা করতে পারেনি। আয়নার ফোন অফ ছিল সারা রাত, তাই জানাতে পারেনি। লাশটি জানাজা করা শেষ, তখন আয়নার জ্ঞান ফেরে। কবর দেওয়ার জন্য নিয়ে যাবে এমন সময় একজন ভদ্রলোক এসে বলল, দাঁড়ান, যাকে কবর দিতে নিয়ে যাচ্ছেন তার কাছে আমি 5 লাখ টাকা পাবো, তার কি হবে? তখন সেই খবরটা আয়নার কাছে গেলে কেউ একজন বলল, 5 লাখ টাকা দাবি করেছে। আয়না সেই ভদ্রলোকটিকে বলল, আমি আপনার টাকা পরিশোধ করব, দয়া করে আমার বাবাকে কবর দিতে দিন। 7 দিন পর আবার সেই লোকটি এসে টাকা চাইল। আয়না তখন বলল, চাচা, আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। কিন্তু চাচা, আপনার বাসায় তো কাজের লোক লাগে। সেই লোকটি বলল, তা তো আছে, কিন্তু কেন? তাহলে আপনার বাসায় কাজ করে টাকা পরিশোধ করে দিব। যতদিন না টাকা পরিশোধ না হয় ততদিন কাজ করব। সে লোকটি বলল, না, তা হবে না। তুমি 2টি উপায়ে টাকা পরিশোধ করতে পারবে। এক, আমার 5 লাখ টাকা নগদ দিতে হবে, আর না হয় আমার একটা ছেলে আছে, তাকে বিয়ে করতে হবে। এই কথা শুনে আয়নার মা বলল, আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। লোকটি বলল, তাহলে আমার ছেলেকে বিয়ে করতে বলুন আপনার মেয়েকে। আয়নার মা বলল, আপনার ছেলে তো 4 বউ আছে, তাহলে আমার মেয়ের জীবনটি কেন নষ্ট করতে চান? লোকটি বলল, আমার নাতি নাতনি দরকার, তাই। আয়না ভাবল, আমার জীবন কি মিথ্যা অভিনয় করতে করতে যাবে? কাউকে ভালোবাসার অধিকার পর্যন্ত নেই আমার। কি আর করার, মা ছোট ভাই বোনদের জন্য নিজের জীবনটা কুরবানি দিতে হবে। আয়না বাড়ি আসছিল একটু শান্তিতে থাকতে, কিন্তু তা আর হলো কোথায়? আয়না ভদ্রলোকটিকে বলল, আমি রাজি আপনার ছেলের বউ হতে, কিন্তু আমার মা ভাই বোনের খরচ সেটা তুমি মাসে মাসে পেয়ে যাবে। আয়না ভাবল, লোকটি যখন এত সহজে রাজি হলো, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো তাদের আশা পূরণ হলে নীলের বাড়ি থেকে যেভাবে বের হয়ে আসছি সেইভাবে আবার। আমারও কপাল একদম সোনায় মোড়ানো। 2 মাস পর আজ আয়নার বিয়ে হয়েছে। বাসর ঘরে বসে আছে আয়না। ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে হলো, কিন্তু একবারও তার স্বামীর মুখটা দেখেনি। আয়না বাসর ঘরে বসে শুধু নীলের কথা ভাবছে। তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি আয়না, কারণ নীল আয়নার রক্তের সাথে মিশে গেছে। এমন সময় দরজা লাগানোর আওয়াজ আসলো আয়নার কানে, কিন্তু আয়না শুয়ে পড়ল ঘুমের ভান করে। বর এসে দেখলেও আয়না ঘুমাচ্ছে। বাইরে হালকা শীত থাকায় আয়নার গায়ে কম্বল জড়িয়ে দিয়ে বারান্দায় একটা চেয়ার ছিল, সেখানে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। আয়না মনে মনে বলল, বুড়া বেটার কত ভাব, কেমন ভাব ধরে ব্যালকনিতে বসে আছে। যে লোকের 4টা বউ আছে সে বুড়া ছাড়া আর কিছুই না, কিন্তু এখন পর্যন্ত একটা বউও দেখলাম না। আয়না বিছানা থেকে উঠে তার স্বামীর পেছনে দাঁড়িয়ে, কি ব্যাপার, আপনি এখানে বসে রইলেন যে, ঘুমাবেন না? আয়নার স্বামী চমকে দাঁড়িয়ে বলল, ও, আপনি ঘুমান নাই? তখনও রুমটা অন্ধকার, কারো মুখ দেখা যাচ্ছে না। আমি ঘুমাবো, কিন্তু কোথায়? আয়না মনে মনে, কি লোকরে বাবা, মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। আরে বেটা, তোর যে 4টা বউ আছে সেটা আমি জানি, এত ভাব দেখানোর কোনো মানে নেই। আর কিছু না বলে আয়নার মতো আয়না শুয়ে পড়ল। সকাল 10টা বাজে, কিন্তু নতুন বউ এখনও ঘুমাচ্ছে। এটা নিয়ে বাড়িতে কানাকানি শুরু হয়ে গেল। আয়না কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এমন সময় কেউ একজন মাথার কাছে এসে বলল, কি বড়লোকের বেটি, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? আয়নার সাথে সবাই এমন ব্যবহার করলো যা একেবারে মেনে নেওয়ার যোগ্য না, রীতিমতো খারাপ ব্যবহার, কারণ আয়না এখান থেকে মুক্তি চায়। এমন সময় একজন ছেলে এসে বলল, তোমরা সবাই বাইরে যাও, তোমাদের সাথে পরে কথা হবে। ছেলেটা দেখতে ভালোই সুদর্শন, স্মার্ট, যে কোনো মেয়েকে বশ করে ফেলার মতো। আয়নার থেকে 1 থেকে 2 বছরের ছোট হবে। আয়না ছেলেটাকে বলল, এই তোমার ভাইয়া কই, দেখছি না সকাল থেকে। আর তুমি নিশ্চয়ই আমার দেবর। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রিয়াদ, আর আমার কোনো ভাই নেই, আমি একা। আচ্ছা রিয়াদ, আমাকে যে বিয়ে করেছে সে বুড়া বেটা কোথায়, আর সে তোমার কি হয়? রিয়াদ মুখটা কালো করে বলল, আমাকে আপনার বুড়া মনে হয়? আমি আপনাকে বিয়ে করেছি। কি বললেন আপনি? তুমি মজা করছো। দেখো, আমার ফান একদম ভালো লাগে না। রিয়াদ বলল, আমি রিয়াদ, আমি আপনার স্বামী। আমরা বাপ বেটা ব্যাচেলর ছিলাম, আমার মা নেই, আমার কোনো ভাই বোনও নেই। বিশ্বাস না হলে বাবাকে গিয়ে জিজ্ঞেস করেন। আয়না তখন বিশ্বাস করতে বাধ্য হয়, কিন্তু আপনাকে দেখে তো 4 বউয়ের জামাই মনে হয় না। এই বয়সে 4টা বিয়ে কেমনে সম্ভব? এইসব কথা আপনাকে কে বলল? বলে রেগে ওয়াশরুমে চলে গেল। আয়না এত দুঃখের মধ্যে হাঁটুর বয়সে জামাই দেখে হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। এমন সময় আয়নার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে নীলের নাম। হঠাৎ নীলের ফোন, কিন্তু কেন? আয়না ফোনটা রিসিভ করবে নাকি কেটে দিবে দোটানায় পড়ে গেল, কিন্তু শেষমেশ ফোনটা বাজতে বাজতে কেটেই গেল। রিসিভ করা হলো না। নীলের সেই চেনা কণ্ঠটি আর শোনা হলো না। মনের অজান্তেই আয়নার চোখের কোণে মোটা মোটা জল এসে ভিড় জমায়। খুব ইচ্ছে করছিল নীলকে দেখতে, কিন্তু তা আর হবে না। আয়না ফোনের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, নীলের ফোনের আশায় হয়তো আবার ফোন দিবে, কিন্তু না। দীর্ঘ 20 মিনিট তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। এমন সময় রিয়াদ ওয়াশরুম থেকে বের হয়ে আয়নাকে দেখল, এক মনে ফোনের দিকে তাকিয়ে আছে। তাই দেখে রিয়াদ বলল, হ্যালো, এইভাবে ফোনের দিকে তাকিয়ে কি দেখছেন?
আয়না এতটাই মন দিয়ে তাকিয়ে আছে যে রিয়াদ ডাকছে তার কোনো সাড়া নেই। রিয়াদ এসে পিঠে হালকা ধাক্কা দিতেই ধ্যান থেকে ফিরে রিয়াদের দিকে তাকিয়ে, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আমি আপনাকে পারমিশন দিয়েছি আমার গায়ে হাত দেওয়ার জন্য? সরি আসলে আমি আপনাকে ডাকছিলাম, সাড়া না পেয়ে তাই বলে গায়ে হাত দিবেন? আজব প্রাণী। সরি বললাম তো, নাকি এখন পায়ে ধরে মাফ চাইতে হবে? কিছুটা রেগে বলল রিয়াদ। না ছোট মানুষ ভুল করেছেন, পায়ে ধরতে হবে না। রিয়াদকে ছোটবেলায় খুব রেগে যায়, তার চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। রিয়াদ তখন আয়নাকে বলল, নাস্তা বানিয়েছেন কি? ওই পিচ্ছি, আমাকে কোন দিক দিয়ে কাজের বুয়া মনে হয়? গরিব হতে পারি, কিন্তু থাক বললাম না। আমি তো বলি নাই আপনি কাজের বুয়া, কিন্তু একটু কষ্ট করে নাস্তা বানাতে পারতেন বাবার জন্য। আয়না বলল, বাড়িতে কি আর কেউ নেই নাস্তা বানানোর জন্য? আমি তো বললাম আমার মা নেই, বাপ বেটা ব্যাচেলর। আমাকে এসে সকালবেলা এতগুলো কথা শুনিয়ে গেল, এত মানুষ আর কাজের বেলায় নাই। আপনি বুঝবেন না, থাকেন, আস্তে আস্তে সব বুঝে যাবেন। নিচে গিয়ে দেখেন কেউ নেই। আয়না রুম থেকে বের হয়ে দেখল কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। আয়না দেখে এসে বলল, বাপ রে বাপ, এত মানুষ ছিল আর এখন বিষ খাওয়ার জন্য একটা মানুষ পাওয়া যাবে না? কী সব বলেন, কে বিষ খাবে? আপনি পিচ্ছি মানুষ, এত কিছু বুঝবেন না। রিয়াদ এবার রেগে কিচেনের দিকে গেল। আয়না চাপা হাসি দিয়ে দরজা লক করে আয়নার সামনে নিজেকে মেলে ধরল। আয়না আর নিজেকে দেখতে লাগলো বিয়ের শাড়িটা এখনও চেঞ্জ করেনি। বিয়ের শাড়িতে নিজেকে খুব বেমানান লাগছে। এই বিয়ের সাজ একজনের জন্য, আর কারো জন্য না। কিন্তু আয়না একটি বিষয় বুঝতে পারল না, রিয়াদের সাথে এত দুর্ব্যবহার করার পরেও কিছু বলল না। এরা মানুষ নাকি রোবট? কোনো রাগ নেই? চুলের মুঠি ধরে বের করে দিলে কি হতো আমাকে? আয়না বলল, তাহলেই তো আমি মুক্ত হয়ে যাই। আয়না মনে মনে ঠিক করে নিল, যত রকমের শয়তানি আছে রিয়াদের সাথে করবে, আর একদিন ঠিকই রেগে ডিভোর্স দিয়ে দেবে। তাই শাড়ি চেঞ্জ করে আয়না কিচেনের দিকে গেল। গিয়ে দেখল রিয়াদ রুটি বেলছে। আয়না কিচেনের দরজায় দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, এই মালটা তো দেখি পুরা চোস। কি বললেন আপনি? কই কি বললাম? কানে একটু বেশি শোনেন নাকি? আপনি তো দেখি ভালোই রুটি বানাতে পারেন, তা আপনার চার বউ কই দেখি না তো। তাদের ডাকেন, পরিচয় হই, নাকি সবগুলোরই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন? রিয়াদ জেগে বলল, এই আপনাকে কে বলেছে আমার চার বউ আছে? রেগে যাচ্ছেন কেন? সত্যি কি লুকিয়ে রাখা যায়? আপনার বাবাই তো বলেছে। কি বাবা বলেছে? দেখেন, আমি আপনাকেই প্রথম বিয়ে করেছি, একটার জ্বালায় বাঁচি না, আবার চারটা, বিড়বিড় করে বলল রিয়াদ। তাহলে যে আপনার বাবা বলল, সেটা বাবার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েন। আর আপনি প্লিজ দয়া করে টেবিলে গিয়ে বসেন, আমি নাস্তা নিয়ে আসছি। রিয়াদ নাস্তা নিয়ে টেবিলে বসল। রিয়াদের বাবার জন্য অপেক্ষা করল। একটু পর রিয়াদের বাবা আজমল সাহেব আসলো। এসে বলল, কি রে খোকা, সে পুরনো আইটেম, বৌমা কি আমাদের ব্যাচেলর নাকি? আয়না বলল, আমি নাস্তা বানাইনি, আপনার ছেলে বানিয়েছে। আজমল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, খোকা, আমি ঢাকায় যাব একটা কাজে, আমার আসতে 7 দিন লেগে যাবে। তার আগে বলো, আমার নাকি 4টা বউ আছে? আজমল সাহেব বললেন, সেটা এসেই বলবো। ঢাকা থেকে আসো, তোমাকে 4 বিয়ে করাবো। তোর মতো বয়স থাকলে আমি 8 বিয়ে করতাম। বাপ বেটার এইসব কথা শুনে আয়না খাওয়া বাদ দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। কি মেন্টাল ফ্যামিলি রে বাবা, বাপ ছেলে কি কথাবার্তা বলে। আজমল সাহেব বলল, বৌমা তুমি কিছু মনে করো না, আমরা বাবা ছেলে বন্ধুর মতো। আয়না ভেটকি মাছের মতো হাসি দিয়ে বলল, জি। আজমল সাহেব নাস্তা করে চলে গেলেন। যাওয়ার আগে আয়নাকে বলে গেলেন সাবধানে থাকতে। রিয়াদ নাস্তা না করে খুবই ক্লান্ত, কারণ সকালে উঠেই অফিসের একটা কাজে যেতে হয়েছিল। নাস্তা শেষ করে রিয়াদ বিছানায় গা এলিয়ে দেয়। একটু ঘুম ভাব। এমন সময় কেউ একজন লাফ দিয়ে বুকের উপর উঠে বসল। রিয়াদ চমকে তাকিয়ে দেখে আয়না। রিয়াদ বলল, আরে এমন করছেন কেন, কি হয়েছে আপনার? আয়না বলল, এতটুকু বাচ্চা একটা ছেলে আমাকে বিয়ে করেছিস কেন? আগে এটা বল। দেখেন, আমি যথেষ্ট বড় হয়েছি, মানে প্রাপ্তবয়স্ক, আর আমি আপনার থেকে 6 মাসের ছোট, আপনার মা বলেছে। আর আমি আমার ইচ্ছেতে বিয়ে করি নাই। বিয়ে করলি তুই, আর জানে তোর বাপ। আপনি ভদ্রভাবে কথা বলেন, কাগজে কলমে কিন্তু আমি আপনার স্বামী। স্বামীর খ্যাতা বুড়ি। রিয়াদকে ছেড়ে দিয়ে বলল আয়না। পিচ্চি জামাই, যাও তো 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। এবার তো ভদ্রভাবে বললাম। রিয়াদ বলল, যাই। একটু পর চা নিয়ে এসে বলল, এই নিন। আপনি কি করেন? আয়না জিজ্ঞেস করল। জব। এত পিচ্ছি ছেলে জব করেন কেমনে? এই, আমাকে পিচ্ছি কোন দিক দিয়ে মনে হয় আপনার? আপনি তো আমার থেকে বয়সে ছোট, তাই না? হ্যাঁ, তা একটু। তাই বলে, আচ্ছা আমি একটু অফিসে যাব। ওমা, বাড়িতে আমি একাই থাকবো? আমি একা থাকতে পারবো না। কিন্তু আমি তো অফিস যাচ্ছি, আমিও যাব আপনার সাথে। আয়না এমনভাবে বায়না ধরল, রাজি হতে বাধ্য হলো। আচ্ছা চলেন, কিন্তু অফিসে গিয়ে বেশি কথা বলতে পারবেন না। রিয়াদ বাইকের উপর বসে আয়নার জন্য অপেক্ষা করছে। আয়না রেডি হয়ে আসলো। আয়না আসতেই আয়নার হাতে হেলমেটটা দিয়ে বলল, এটা পরে নিন। হেলমেট আপনারটা কই? আমারটাই তো আপনাকে দিলাম, আমার লাগবে না, আপনি ভালো থাকলেই হলো। আয়না উঠে বসলো বাইকে, আর রিয়াদকে চেপে ধরে বসলো। রিয়াদ বলল, এমন করে ধরলে তো দম আটকে মরে যাব। মরলে মরেন, আমার বাইকে ওঠার অভ্যাস নেই।
প্লিজ একটু ইজি করে ধরেন। রিয়াদ চোখে কালো সানগ্লাসটা পরে চলল অফিসের দিকে। অফিসের সামনে আসতে রিয়াদ আয়নাকে বলল, বাড়িতে কি বলেছি মনে আছে তো? বেশি কথা বলবো না। রিয়াদ অফিসে ঢুকতে রিয়াদের মধ্যে পরিবর্তন আসলো, মানে রাগি রাগি একটা লুক আসলো, আর রিয়াদের পায়ের গতি বেড়ে গেল। হঠাৎ একটা সুন্দরী মেয়ের ডেস্কের সামনে এসে রিয়াদ দাঁড়ালো। মেয়েটি হেসে হেসে ফোনে কথা বলছিল। রিয়াদকে দেখে ভূত দেখার মতো ভয়ে দাঁড়িয়ে বলল, স্যার। রিয়াদ মেয়েটিকে শুধু বলল, এটা কোনো কল সেন্টার না। মেয়েটি ভয়ে ভয়ে, সরি স্যার, আর এমন হবে না, এটাই প্রথম, এটাই শেষ। আয়না মনে মনে এই পিচ্চিকে কেন এত ভয় পায়? অফিসে তো সুন্দরী মেয়ে থাকতে আমার মতো বুড়ি বিয়ে করলো। অনেকে আবার আয়নার দিকে আর চোখে দেখছে। কানাঘুষা শোনাও যাচ্ছে যে মেয়েটা কি স্যারের বউ। এমন সময় রিয়াদ বলল, আপনি ওয়েটিংয়ে বসেন। আয়না বলল, আমি কি ওয়েটিং রুম চিনি নাকি? এই রহিম ভাই, ওনাকে ওয়েটিং রুমে নিয়ে যান তো, অফিস বয়কে ডেকে বলল। রহিম বলল, স্যার এটা কি আমাদের ম্যাডাম? রহিম ভাই, আপনাকে যা বলেছি তাই করেন। আয়না বলে বসলো, আমি যাব না, আমি আপনার রুমে বসে থাকব। এটা কিন্তু কথা ছিল না, আমি যা বলবো তাই হবে, না হলে। রিয়াদ হেসে বলল, আমাকে ব্ল্যাকমেল করেন? কি করবেন করেন, আমি বাসায় ভদ্রভাবে থাকি বলে ভাববেন না আমি ধোয়া তুলসী পাতা। আয়না মনে মনে মালে কয় কি। তখন আয়না চুপচাপ ওয়েটিং রুমে গেল। আয়না যখন বের হলো তখন একটি চেনা ভয়েস শুনতে পেল, আর সামনের দিকে তাকিয়ে দেখে নীল। রিয়াদের কক্ষ হতে বের হতেই আয়না নীলকে দেখতে পায়। দীর্ঘদিন পর চেনা মুখটাকে দেখে মনের ভেতর উথাল পাথাল শুরু হয়ে যাচ্ছে। নীলের কাছে যাবে এক পা ফেলতে মনে পড়ে সে নীলের সামনে গিয়ে কি বলবে, তাই আবার পিছু হটে যাতে নীল তাকে না দেখতে পারে। নীল রিয়াদের কক্ষে যায়, কিছু কথা বলে আবার চলে যায়। আয়না দূর থেকে নীলকে মন ভরে দেখে। নীল চলে যেতেই আয়না রিয়াদের কাছে যায়, জিজ্ঞেস করবে, কিন্তু আবার করল না। কারণ কি বলবে? আয়নার মন আজ খুশি, তাই রিয়াদের কাছে গিয়ে বলল, আজ আর অফিস করতে হবে না, চলেন বাসায় যাই। রিয়াদ বলল, আমার কাজ আছে তো। রাখেন তো আপনার কাজ, বলে রিয়াদের হাতটা ধরে সবার সামনে দিয়ে টানতে টানতে বাইকের কাছে নিয়ে গেল। অফিসের সবাই হাঁ করে তাকিয়ে আছে, এটা কি হলো? এমন সময় অফিসের রহিম বলল, একেই বলে বউ। আয়না রিয়াদকে বাইকের কাছে নিয়ে যায় আর বলে, তাড়াতাড়ি বাসায় চলেন। কিন্তু কেন, কি হয়েছে বলবেন তো? পিচ্চিদের এত কিছু জানতে নেই। আহা, বাইক স্টার্ট দেন তো আগে। ওইদিকে নীল বাসায় যায়, গিয়ে ছোট বোন নীলাকে বলে, নীলা জানিস, আজ না আয়নাকে দেখলাম। নীলা বলল, কোথায়? কি বলল? কি করে ও? কি কথা হলো? নীল হতাশ হয়ে বলল, কথা বলি নাই, ও আমাকে দেখে লুকিয়ে গেছে, আমিও না দেখার ভান করেছিলাম। আসলেই তুই একটা গাধা, তুই নিজে থেকে কথা বলবি না? যদি আয়নায় না চায় কথা বলতে তো আমি কি করে বলি? ওর জন্য এখনো মন কাঁদে। তুই আয়নাকে ভালোবাসতি তাই না? হয়তো তাই ভুলতে পারছি না। হয়তো না। রিমি যেন জানতে না পারে। এমন সময় রিমি এসে বলল, আমি কি জানতে পারবো না মানে? আমাদের কথা হয়তো রিমি শুনে ফেলেছে। তাই নীল বলল, ও কিছু না। কি আমাকে ভালো লাগে না? আমাকে কোনো কথা বলতে চাও না? সেরকম কিছু না, প্লিজ, এখন ঝগড়া করতে চাই না। আমি কথা বললে ঝগড়া হয়ে যায়। নীল দেখলো এখানে থাকলে ঝগড়া হবে, তাই সে উঠে চলে গেল। নীলও ভালো নেই রিমির সাথে, প্রায় ঝগড়া হয়। রিমি শুধু শুধু ঝগড়া করে, ছোট একটা ব্যাপার অনেক বড় করে দেখে। আবার এইদিকে আয়না রিয়াদকে বলছে বাইকের গতি বাড়াতে, কিন্তু রিয়াদ বলছে অ্যাক্সিডেন্ট হবে তো। আয়না বলল, হলে হবে, মরলে আপনি মরবেন, তাতে আমার কি? রিয়াদও গতি বাড়াচ্ছে বাইকের গতি 100 ছুঁই ছুঁই। এমন সময় একটা বাচ্চা দৌড়ে বাইকের সামনে পড়ে রিয়াদ বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাইকটা ঘুরিয়ে দেয়। এতে বাইকটা রাস্তায় পড়ে যায়। রিয়াদের মাথায় হেলমেট না থাকায় প্রচণ্ড আঘাত লাগে, আর আয়না তেমন কোনো আঘাত পায় না, কারণ হেলমেট ছিল। রিয়াদ শুধু মাথাটা উঁচু করে দেখে আয়না ঠিক আছে কিনা। রিয়াদ দেখে আয়না দাঁড়িয়ে আছে, দেখে জ্ঞান হারিয়ে ফেলে। মাথায় আঘাত পাওয়ার পর রিয়াদকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রিয়াদের বাবা ঢাকা থেকে চলে আসে রিয়াদের কথা শুনে। আয়না অপেক্ষা করছে ডাক্তার কি বলে। আয়না প্রায় পাগলের মতো হয়ে গেছে, কারণ আজ তার জন্য রিয়াদের এই অবস্থা। নিজেকে ক্ষমা করতে পারছে না। দেওয়াল ঘেঁষে বসে আছে আয়না। এমন সময় ডাক্তার বের হয়। ডাক্তার, ডাক্তার, উনি ঠিক আছেন তো? শুনে দীর্ঘ একটা শ্বাস নেয় আয়না। কিন্তু উনি অনেকদিন হাঁটতে পারবে না, কিন্তু কিছুদিন গেলে ধরে ধরে হাঁটাহাঁটি করাবেন। আর হ্যাঁ, ওনার এখানে থাকার দরকার নেই, ব্যান্ডেজ করে দিয়েছি, 7 দিন পর বাসায় নিয়ে যেতে পারেন। আয়না ভেতরে যাবে এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে আয়নার মা ফোন করেছে। হ্যালো মা, তুই কোথায় আয়না? জলদি বাড়ি আয়। কেন মা, কি হয়েছে? ইমরান জানি কেমন করছে, তাড়াতাড়ি বাড়ি আয়। ইমরান আয়নার ছোট ভাই। কাউকে কিছু না বলে আয়না চলে গেল নিজের বাড়িতে। এদিকে জ্ঞান ফিরতে আয়নার কথা জিজ্ঞেস করলো তার বাবাকে, কিন্তু রিয়াদের বাবা বলল, কই জানি গেল, কিন্তু বলে গেল না। আমারই ভুল হয়েছে ওর সাথে তোর বিয়ে দেওয়া। স্বামীর বিপদে বউ পাশে নেই। রিয়াদ বলল, বাবা, আমাদের কাউকে লাগবে না, আমরা বাবা ছেলে দুজনেই তো ভালো ছিলাম। রিয়াদের মনে অনেক অভিমান জমে আছে। আয়না তার স্ত্রী, কিন্তু সে তার পাশে নেই। রাত 8টার সময় আয়না আসে হসপিটালে। আয়না রিয়াদকে জিজ্ঞেস করে,
এখন কেমন আছেন? রিয়াদ অন্যদিকে মুখ করে সেটা না জানলেও চলবে। আপনি তো চেয়েছিলেন আমি মরে যাই, এতে আপনি মুক্তি পাবেন। এত নাটকের দরকার নেই। আমাকে রিলিজ দিলে আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমি থাক বলতে হবে না। আপনি কিন্তু আমাকে শুধু শুধু ভুল বুঝছেন। কোনটা শুধু শুধু ভুল আমাকে শিখাতে আসবেন না। রেগে গিয়ে বলল আয়না, প্লিজ রেগে যাবেন না, সমস্যা হবে আপনার। আমার কিছু হলে তো আপনি খুশি, তাই না? তাহলে রেগে যাব না কেন? এমন সময় রিয়াদের বাবা আসলো। এসে বলল আয়নাকে, দেখো মা, আমি শুধু তোমার বাবার কথা রেখেছি, যার জন্য তোমার সাথে আমার ছেলের বিয়ে দিয়েছি। বাবার কথা রেখেছেন মানে? তোমার বাবার কথা। তোমার বাবা আমার অফিসে কাজ করত, কিন্তু একদিন। এমন সময় রিয়াদ থামিয়ে দিয়ে বলল, থাক না বাবা। আবার আয়না বলল, আমি জানি মা বলেছে বাবা আপনার জীবন বাঁচিয়েছে, আর বাবা এটা বলে গিয়েছিল আমাকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে। তখন রিয়াদের বাবা বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু তোমার বাবা আমার ছেলে রিয়াদের জন্য নিজের জীবন দিয়েছেন, তার কথা না রেখে পারি? আর আমার কাছে মনে হয়েছে রিয়াদের চেয়ে ভালো ছেলে তুমি পাবে না। তা হয়তো এই কয়েকদিনে বুঝতে পেরেছ। 7 দিন পর রিয়াদকে বাসায় নিয়ে যাওয়া হলো। নিজ হাতে খেতে পারে না, হাঁটতে পারে না। রিয়াদ সুস্থ হলে আয়নাকে ডিভোর্স দেওয়া হবে। আজ আয়না প্রথম রিয়াদের বাসায় রান্না করছে। অনেক আইটেমের রান্না, কিন্তু কে খাইয়ে দেবে? রিয়াদের বাবা বাসায় নেই। তখন আয়না 1 প্লেট ভাত নিয়ে রিয়াদকে খাইয়ে দিতে গেলে রিয়াদ মুখ সরিয়ে ফেলে। কি ব্যাপার, খাচ্ছেন না কেন? মুখ সরিয়ে নিলেন কেন? আমার ক্ষুধা নেই বললেই হলো। এখন রাত কয়টা বাজে দেখেছেন? বলছেন ক্ষুধা নেই? সোজা করে বললেই তো হয় আমার হাতে খেতে চান না। তাহলে বুঝতেই যখন পারছেন, তাহলে জোর করছেন কেন? কারণ জোর খাটানোর অধিকার আমার আছে। কিসের অধিকার? কেন মনে নেই? 1 লক্ষ টাকা দেনমোহর দিয়ে আমাকে বিয়ে করেছেন। আয়না তখন রিয়াদের হাতটা ধরে, দেখেন সত্যি আমার ভুল হয়েছে, আপনার সাথে একটু বাড়াবাড়ি করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। আরে মাফ চাওয়ার কিছু নেই, ভুল তো আমারই। আপনার পারমিশন নিয়ে বিয়ে করা উচিত ছিল, কিন্তু আমি তা করিনি। না ঠিক আছে, আপনার মতো এমন স্বামী পাওয়া যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি আসলে অন্য একজনকে ভালোবাসি, কিন্তু একতরফা। রিয়াদ বলল, আমি বুঝতে পারলাম না, বিষয়টা আমাকে খুলে বলুন। তাহলে আপনাকে খাওয়াতে খাওয়াতে বলি। তারপর আয়না নীলের সাথে কেমন করে দেখা হয়েছিল, কি হয়েছে সব শুরু থেকে শেষ পর্যন্ত বলল। রিয়াদ সব শুনে আয়নাকে বলল, এখন আপনি কি করতে চান? আয়না বলল, কি করব বুঝতে পারছি না, কারণ নীল তো বিয়ে করে ফেলেছে। দেখেন কি করবেন, আমি আপনার সাথে আছি, কোনো হেল্প লাগলে বলবেন। রিয়াদ আর আয়নার মধ্যে বন্ধুত্ব হয়। এভাবে কিছুদিন কেটে যায়। দুজনের মধ্যে এত মিল দেখে রিয়াদের বাবা আবার ঢাকা চলে যায়। রিয়াদও সুস্থ হতে থাকে। আরও 2 মাস কেটে যায়। রিয়াদ এখন সুস্থ, আজ অফিসে যাবে। আপনি কোথাও বের হবেন? আয়না জিজ্ঞেস করল। অফিসে যাব। না গেলে হয় না, একা একা বাড়িতে ভালো লাগে না। আপনিও চলেন তাহলে অফিসে। আমি আর যেতে চাই না। তাহলে কিছু টাকা দেন, শপিং করে আসি। আলমারিতে রাখা আছে, যা লাগবে নিয়ে নেবেন। রিয়াদ অফিসে চলে গেল। রিয়াদ আয়নাকে ভালোবেসে ফেলেছে। এখন আয়না তাকে ভালোবাসতে পারবে কিনা জানে না। অফিস গিয়ে মনটা ছটফট করছিল আয়নার জন্য, তাই ঘণ্টাখানেক পর অফিস থেকে বাসায় চলে আসে হাতে একটা লাল গোলাপ নিয়ে। আজ আয়নাকে প্রপোজ করবে। বাসায় ঢুকতে দরজা খোলা দেখতে পায়, আর একটু যেতে নীলকে দেখে। নীলকে দেখে রিয়াদ বাসা থেকে বের হয়ে চলে আসে। রিয়াদ তো ভুলেই গিয়েছিল নীল ছাড়া আয়নার জীবনে আর কেউ নেই, মেনে নিতে পারবে না। রাত 10টায় রিয়াদ বাসায় আসে, কিন্তু আয়নাকে কোথাও দেখতে পায় না। টেবিলের উপর ছোট একটা কাগজে লেখা, আমি বাড়ি গেলাম। আয়না নীলকে এত ভালোবাসে যে রিয়াদকে একটু বলার সময় হলো না। সত্যি মানুষ বড়ই অদ্ভুত। রিয়াদ আমি এখন আয়নাকে ভুলব কি করে? 2 দিন পর আয়নার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিল রিয়াদ। ডিভোর্স লেটার পেয়ে আয়না অবাক হয়ে যায়। আয়নার মা জিজ্ঞেস করে, কিসের কাগজ এটা? মা, আমাকে যেতে হবে। মাত্র তো 2 দিন হলো আসলি, আর আজই চলে যাবি? আয়না চলল রিয়াদের কাছে। আয়না বাসায় গিয়ে দেখলো পুরো বাড়ি ফাঁকা। রুমে গিয়ে দেখলো রিয়াদ বসে গ্লাসে ঢেলে কিছু একটা খাচ্ছে, আর বিশ্রী একটা গন্ধ আসছে। আয়না রাগে লুক নিয়ে রিয়াদের সামনে দাঁড়ায় আর বলে, এটা কি? এটা একটা কাগজ। কিসের কাগজ? আমি কি জানি এটা কিসের কাগজ? মিস্ত্রিকে জিজ্ঞেস করতে হবে কি দিয়ে বানিয়েছে। আয়না বলল, এখন কি খাচ্ছেন এসব? ওমা, আপনি জানেন না আমি ছ্যাঁকা খেয়েছি, তাই এই মদ খাচ্ছি, দেবদাস আমি। এতে আয়নার রাগ উঠে প্রচুর, তাই রিয়াদের শার্টের কলার ধরে ইচ্ছে মতো থাপড়ায়। আর শালা, আমাকে ডিভোর্স লেটার দিয়ে দেবদাস? একবার জিজ্ঞেস করেছিলি আমি তোকে ভালোবাসি কিনা? থাপ্পড়ের ঠেলা রিয়াদের নেশা কেটে যায়। রিয়াদ বলল, এই আমাকে মারছেন কেন? আপনি এখানে কেন? এক্ষুনি নেশা ছুটে গেছে। আবার কাগজ দেখিয়ে বলল, এটা কি? এটা কি আপনি ভালো করে জানেন? আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে হলো না? রিয়াদ বলল, ওই দিন নীলকে দেখলাম আর আমাকে না বলে চলে গেলেন। আরে আমাকে জিজ্ঞেস করতেন। ওই দিন নীলকে আমি ডেকে নিয়ে আসছিলাম আমার শ্বশুর বাড়ি দেখাতে। আমি নীলের থেকে অনেক ভালো আছি, সুখে আছি,
আর আপনি? রিয়াদ বলল, সরি, আসলে আমি এত কিছু জানি না। এখন বললে হবে না। তাহলে? আসলেই তুমি একটা পিচ্চি, বুঝতে পারো না কি করতে হবে। 1 মাস পর সকালবেলা রিয়াদ গলা ছেড়ে, এই কই গেলা, আমার শার্টটা কই? আয়না রান্নাঘর থেকে বলল, দেখো আলমারিতে আছে। কই, পাচ্ছি না তো, ভালো করে দেখো। কিছুক্ষণ পর আবার রিয়াদ ডাক শুরু করলো, এই আমার প্যান্টটা কোথায়? আয়না বলল, দেখো আলমারিতে রাখা আছে। কই, আমি পাচ্ছি না তো। একটু পর আয়না গরম খুন্তি নিয়ে, কি সমস্যা, কি এত ডাকাডাকি কিসের? আর না উঠে কি সমস্যা? আরে খুন্তি রাখো, আগে কথা আছে। কি কথা? দূরে থাকলে শুনতে পারবে, ওইটা রেখে কাছে আসো। বলি, আয়না কাছে আসতেই হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে জড়িয়ে ধরে রিয়াদ। আরে আরে, কি করছো? রান্না বসিয়েছি। রাখো তো তোমার রান্না, আজ ছুটির দিন, বউ নিয়ে শুয়ে থাকবো 12টা পর্যন্ত। তা না, সে সকালে উঠে রান্না করতে চলে যায়। এই যে পিচ্চি স্যার, আদর খেলে কি পেট ভরবে? ভালো কথা মনে করেছ। কি কথা? কানে কানে বলি শোনো। রিয়াদ ফিসফিস করে বলল, আমার না বাবা হতে ইচ্ছে করছে। এই একদম না, রান্না বসিয়েছি। আমার বাবা হতে ইচ্ছে করছে আর তুমি রান্না নিয়ে আছো? বলে আস্তে আস্তে আয়নার কাছে গেল। আরে আরে থামেন, পার্সোনাল কিছু আপনাদের আর জানতে হবে না। ওরা কি করে করুক, আর বাকিটা ইতিহাস হয়ে থাকুক।